আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আমাদের আজকের ঘটনাটি এসেছে ঢাকা থেকে। ঢাকার এক ভাই তার জীবনের ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং তার জীবনে ছোটবেলা থেকেই তার সঙ্গে একটি জিন এবং পরী থাকত। মূলত সে একটা দুষ্টামি করেছিল এবং সেই দুষ্টামির ফল সে প্রায় অনেক বছর পর্যন্ত ভোগ করেছে। তারপর থেকে তার জীবনে আসে সেই মেয়েটি, যে কিনা একটা পরী ছিল এবং সেই তাকে জিনের দেশ থেকে উদ্ধার করে, যেখানে কিনা তাকে জিনেরা এবং তার অপরাধের কারণে ধরে নিয়ে গিয়েছিল। আজকে আমরা জানব তুহিনের জীবনের ঘটনা, যে কিনা একজন সাধারণ গ্রামের বালক ছিল এবং তার বয়স এখন 36 বছর। তার জীবনের সঙ্গে এখনো পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই পরী মেয়েটির নাম সুরাইয়া। সুরাইয়ার সাথে তুহিনের কিভাবে পরিচয় হয়েছিল এবং কিভাবে এখনো তার সঙ্গে দেখা করতে আসে, সেইটাই আজকের পুরো ঘটনাতে আমি আপনাদেরকে বিস্তারিত শোনাবো। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। সেই সঙ্গে আমাদের এই ভিডিওতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করুন। আপনারা একটার জায়গায় 10টা কমেন্ট করুন। আপনাদের জন্য প্রতিনিয়ত এত কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আগামীতে ভিডিও নিয়ে আসার জন্য হয়তো আমাকে আর পাবেন না। সেহেতু প্রত্যেকটা ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে কমেন্ট করে যাবেন। আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। আমার নাম তুহিন। বর্তমান আমার বয়স 36 বছর। আমার বয়স যখন 10 বছর, তখন আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে, 2004 সালে। সেই সময়টা আমি আসলে বুঝতে পারিনি। আমি গ্রামের আর 10টা সাধারণ পরিবারের দুষ্টু ছেলেপুলের মধ্যে একটা গ্রামে বসবাস করতাম। সেই সময়টা যে এরকম একটা দুষ্টামি করার কারণে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার গ্রামের বাড়ি আমি সঙ্গত কারণেই বলতে পারছি না। বর্তমানে আমি ঢাকায় থাকি এবং আমি আজকে আপনাদের সঙ্গে আমার পুরো জীবনের ঘটনাটি শেয়ার করব। কিভাবে আমাকে জিনাটা ধরে নিয়ে গিয়েছিল, সেখানে আমি কিভাবে থাকি কয়েক বছর, তারপর আমার সঙ্গে পরিচয় হয় সুরাইয়ার। আমি একদম শুরু থেকেই শুরু করছি। আমার আব্বা একজন কৃষক ছিলেন আর তিনি জাল খেয়ে মাছ ধরতেন। তার একমাত্র পেশাই হচ্ছে কৃষি, পাশাপাশি টুকটাক এটা ওটা কাজ করার চেষ্টা করত। দিনমজুরের কাজ করে এবং কৃষি কাজ করে আমাদের 7 ভাই বোনকে তিনি মানুষ করেছেন। ছোটবেলা থেকে আমি দেখে এসেছি আব্বা আমাদেরকে বেশ ভালোবাসতেন। আমরা 2 ভাই ছিলাম এবং 5 বোন ছিল। প্রায় 4টা বোন হওয়ার পরে তারপর আমি হয়েছিলাম। আব্বার শখ ছিল তার আরেকটা ছেলে হবে। সবার ছোট ছিলাম আমি। বড় ভাই বিয়ে শাদী করে তখন তার বউটা নিয়ে ঢাকায় সেটেল হয়ে গিয়েছিল। আমাদের বাড়িটা ঢাকা থেকে খুব বেশি দূরে না, যার কারণে আমার বোনদেরও প্রায় ঢাকায় ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছিল। আমার তখনও 2টা বোন ছিল, আমরা 3 ভাই বোন তখন আমাদের বাড়িতেই থাকতাম। আমার বয়স তখন 10 বছর। আমি খুবই দুরন্তপনা একজন ছিলাম এবং ছোটবেলা থেকেই দুষ্টামি, ফাইজলামি, মারামারি, কাটাকাটি, স্কুলে না যাওয়া, এই সমস্ত জিনিসপাতিতে আমি খুবই এক্সপার্ট ছিলাম। সবসময় কোনো না কোনো বিচার আমার মার কাছে আসতো আর আমার মা আমাকে মারধর করত। আমাদের 2টা ঘর ছিল। একটা ঢেকি ঘর যেখানে রান্নাবান্না করে, সেই ঢেকি ঘরের এক পাশে হচ্ছে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো ছিল, সেখানে আব্বা এবং আম্মা ঘুমাতো। আর আরেকটা বড় টিনের চালা ঘর ছিল, সেই টিনের চালা ঘরে আমরা 3 ভাই বোন মানুষ হয়েছি আর বড় ভাইটাও মানুষ হয়েছে। তো এইভাবেই আমাদের বসবাস। বড় ভাই বোনদের যখন বিয়ে শাদী হচ্ছিল না, তখন আমরা খুব কষ্ট করে এখানে শুতাম। আমি শুতাম আম্মার কাছে। এরকম ভাবেই আমরা কষ্ট করে এত পর্যন্ত এসেছি। তারপর একদিন, আমি আগেই বলেছি আমি অনেক দুষ্টুমি এবং ফাজলামি করে বেড়াতাম সব সময়, এবং মানুষের লেজে পাড়া দিয়েই ছিল আমার একমাত্র কাজ। এর গাছের ফল ছিঁড়ে খাওয়া, ওকে মারধর করা, স্কুলে না যাওয়া, প্রতিদিন কোনো না কোনো বিচার বাড়িতে আসতোই। তো এরকম দুষ্টও ছিলাম। তো সাধারণত আমি যেটা করতাম, মানুষের ক্ষেত বা বাগান থেকে নানান জিনিসপাতি চুরি করতাম। এটা ছিল আমার অভ্যাস।
আমাদের বাড়ির পেছনে মাস্টার মশাইয়ের একটা বড় পুকুর ছিলেন। সেই পুকুরের মধ্যে প্রচুর মাছ হতো। আব্বা মাছ টাছ কেমন একটা কিনতে পারতেন না, তো আমি মাঝে মধ্যে ওই বড়শি দিয়ে বড়শি ফেলে ওই পুকুর থেকে মাছ ধরতাম। আব্বার কাছ থেকে 2 টাকা নিয়ে বড়শি কিনেছিলাম। অনেক সময় যখন পুকুর ঘাটের আশেপাশে কেউ থাকতো না, তখন ওইখানে বড়শি ফেলে তখন মাছ ধরতাম। আমাকে ওইখানকার লোকজন, মানে যারা ওইখানে পাহারা দেয়, তারা চিনতো না। মাস্টার মশার এই দিঘি অনেক বড়, বিশাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চুপি সারে যদি মাছ ধরি তাহলে কেউ টেরও পাবে না। এরকম প্রায় 7-8 দিন মাছ ধরছি। একদিন তো বড় একটা রুই মাছও পেলাম, প্রায় 4 কেজি ওজন হবে। ওই যে বড় রুইয়ে বড়শি কিনেছিলাম, ওই বড়শিতেই ধরেছিল। এখানে খুব বড় বড় মাছ আছে। তো আমি ওইটা নিয়ে যখন বাড়িতে গেলাম, মাকে বললাম যে মা, খাল থেকে ধরে নিয়ে আসছি। আম্মা শুরুতে বিশ্বাস করে নাই। পরবর্তীতে মূলত হচ্ছে আম্মা আমাকে বলছে যে তুই মাছ থেকে নিয়ে আসছিস, সত্যি করে বল। আমি বললাম আম্মা সত্যি, আমি খালে গেছিলাম, খালে জালে কাকারে মাছ ধরে দিছি, কাকা আমারই বড় মাছটা দিছে। আমি টুকটাক মিথ্যা কথাও বলতাম। ছোটবেলায় অবুঝ মন, এরকম ভাবেই আমার সময় বেশ ভালো কাটছিল। কিন্তু একদিন সন্ধ্যার আগে আগে, সময়টা সম্ভবত বিকেলের একটু পর পর, আমি হচ্ছে ওই পুকুরে মাছ ধরার জন্য গিয়েছি। বড় সেই রুইয়ে বড়শি নিয়ে গিয়েছি, আর ছোটখাটো যেসব বড়শি আছে সেগুলো সব নিয়ে গিয়েছি। তবে মাছ ধরতেছি। ধরার এক পর্যায়ে হঠাৎ করেই দূর থেকে ওইখানকার যে কাকা মূলত ওই দিঘি পাহারা দেয়, সেই পাহারা দেওয়া কাকা দৌড়ে আমার কাছে আসতে লাগলো। বলল কি যে, এই তুই কেডারে মাছ ধরতেছিস সেখানে, তাড়াতাড়ি দাঁড়া খালি। তখন আমার প্যাকেটে প্রায় আধা কেজি 1 কেজির মতো মাছ তখন ধরে ফেলছি। ছোট ছোট বাটা মাছ আছে এর মধ্যে, তারপর পুঁটি মাছও আছে, ওগুলো ধরে ফেলছি। বড় মাছ ধরার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু ওনাকে দেখে তখন আমি ওইখান থেকে দৌড়ে পালাই। তখন হচ্ছে দুপুরের পরপর। সাধারণত আমি ওই সময়টাতেই যাই, কারণ ওই সময় গেলে মানুষজন তেমন একটা পুকুরের আশেপাশে থাকে না, মাছ ধরতে সুবিধা হয়। স্কুলেও যাই না আমি, দুষ্টমের একটা হদ্দ ছিলাম আর কি। তারপর সেখান থেকে বাড়িতে চলে আসলাম এক দৌড়ে। বাড়িতে এসে মাছের টোপলা এবং মাছের ওই ব্যাগটা ওইখানে রেখে আমি হাঁপাতে হাঁপাতে চলে গেলাম আমাদের পালানে, মানে যেখানে মূলত হচ্ছে খেলাধুলা করে বা ফাঁকা মাঠ জাতীয় অঞ্চল যেটাকে বলে, ওটাকে পালান বলে আমাদের ওইখানে। তো ওইখানে যাওয়ার পর আমি কয়েকজন বন্ধু পেলাম, বন্ধুর সঙ্গে খেলাধুলা করতেছিলাম। তো 2জন বন্ধু আমাকে বললো চল দক্ষিণ পাড়া যাই। দক্ষিণ পাড়া ওইখানে একটা সাপ খেলা দেখার আলো আসছে, চল। তো মূলত হচ্ছে গিয়ে এই সমস্ত জিনিসপাতি দেখলে আমার খুব আনন্দ লাগতো। তো ওই দিনকেই মূলত আমার সঙ্গে ঘটনাটা ঘটে। আমি সেদিনকে আমার বন্ধুদের সঙ্গে দক্ষিণ পাড়া সাপ খেলা দেখার জন্য যাই। তো সাপ খেলা দেখে আসার পর বিকেলবেলা আম্মা বলছিল যে উত্তর পাড়ার মাঠ থেকে ছাগলটা নিয়ে আসতে। আম্মা বাইধা দিয়ে আসছিল, তা আমার আর মনে নাই, আম্মা আনতে বলছিল দুপুরের দিকে। তো আমি সেখানে গেলাম। আমার হাতে হচ্ছে ছাগলের খুঁটো, আর হচ্ছে কি আমি তাকে ধরে, আমাদের এক ভিটা আছে, ওই ভিটার উপর দিয়ে মেন রাস্তায় আসতে হয়। তো ভিটার উপর দিয়ে আসতেছি। ভিটার 2 পাশে হচ্ছে বড় বড় গাছ, মাঝখানে একটা রাস্তা আছে, হাঁটার রাস্তা, আর হচ্ছে বড় বড় তাল গাছ আছে। তো আমি যখন ভিটাটা পার হই, একটু সামনে আগায় আসতেই খেয়াল করি যে একটা বিশাল আকৃতির সাপ, মানে বিশাল আকৃতি বলতে এই 4-5 ফুট তো হবেই, এরকম আকৃতির একটা সাদা ধবধবে সাপ হঠাৎ করে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল, এবং খুব বিশাল আকৃতির সাপ। এবং তার পেছন পেছন একটা ছোট্ট এরকম কিউট আকৃতির 1 হাত সমান হবে এতটুকু আকৃতির একটা সাপ আমার সামনে দিয়ে যাচ্ছে, এবং আমাকে দেখে থমকে দাঁড়াইলো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার দিকে তেড়ে আসতেছে। তো ওইটা যখন আমি দেখলাম, আমি ভয় পেয়ে গেছি, কারণ একটু আগে সাপ খেলা দেখে আসছি, এই সাপটা কি আমাকে কামড় দিবে নাকি। তো ওইটা দেখে আমি বকরিগুলোকে এক সাইডে করলাম, এবং সাপটা যখন আমার কাছে আসলো, কাছে আসার সঙ্গে সঙ্গেই থেমে গেল আর কি। আমি খোদার কসম এরকম সাপ আমি আমার জীবনে দেখি নাই। একদম সাদা ধবধবে, সেই সঙ্গে পুরো মুখের মধ্যে একটা মানুষের আকৃতির ছাপ আছে, এবং শিংও আছে, এবং সাপের গায়ে কাপড় পরানো, একটা হাতও আছে। এটা দেখে আমি চমকে গেলাম, এটা কি জিনিস, এটা কি সাপ নাকি আর অন্য কোনো কিছু। তো আমার প্রায় কাছেই চলে আসছে। তো আমার হাতে কাঁচি ছিল, ওই যে ঘাস কাটার কাঁচি, ওই ছাগলের জন্য ঘাস টাস কাটি। ছাগলের খুঁটো তখন আমার হাতেই। ছাগল ওই সাপটাকে দেখে ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে। আমার হাত থেকে খুঁটো ছুটে ছাগলটা অন্যদিকে দৌড় মারছে। ও কি বুঝছে আমি জানি না, তবে ও এমনভাবে দৌড় মারছে যে আমি তখন ওই সাপ থেকে বাঁচার জন্য কি করবো, ও আমার দিকে তেড়ে আসছে কিসের জন্য তাও আমি জানি না। তো ওই মুহূর্তে আমি কাঁচিটা দিয়ে সাপটারে কোপ মারি, বেশ ভালোই জোরে কোপ মারি। কোপ মারার সঙ্গে সঙ্গেই সাপটার একদম গলা বরাবর গিয়ে কোপটা লাগে, এবং লাগার কিছুক্ষণ পর আমি খেয়াল করি যে ওই যেখানে কাঁচিটা বসেছে
ওইখান থেকে গল গল করে রক্ত বের হচ্ছে এবং পুরো এলাকাটা মানে যে আশপাশটা যেখানে ওই সাপটা পড়েছিল পুরো এলাকাটা সাপের রক্তে একদম গল গল করে ভরে গেছে। এত পরিমাণ রক্ত আমি জীবনে কোনোদিন দেখি নাই, ইভেন গরু কাটলেও আমি সেরকম রক্ত দেখি নাই কখনো। তো ওই অবস্থায় আমি কি করবো কিছু ভেবে উঠতে পারছিলাম না। আমি তখন ওইখান থেকে কাঁচিটা তুললাম, যখন ওইখান থেকে সঙ্গে সঙ্গে চারিদিকটা মানে মনে হচ্ছিল যেন ঝড় বৃষ্টি উঠে আসছে, এত পরিমাণ জোরে গাছপালাগুলো ইয়ে করতেছিল। আর আমার মনে হচ্ছিল যে গাছগুলো ভেঙে আমার গায়ের পরে এসে পড়বে, এরকম একটা পরিস্থিতি। তো হঠাৎ করেই আমি আমার মনে হলো যে এখান থেকে চলে যাওয়া উচিত না, কারণ এখানে নিশ্চয়ই ঝড় বৃষ্টি উঠে আসছে বা অন্য কোনো কিছু হয়েছে। আমার বয়স তখন 10 বছর, এত কিছু আমি বুঝি না, জানিও না। তো যাত্রাপথে আমি দেখলাম ওই বাঁ পাশে দুটো সাপ আমার দিকে তাকায় আছে, আর উপরের দিকে একটা গাছের উপর বিরাট আকৃতির একটা বাজ পাখির মতো পাখি শকুনের দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে। তো আমি ওইগুলো দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তখন সন্ধ্যা নেমে এসেছে। তারপর আমি ওই অবস্থায় ওকে নিয়ে ছাগলগুলোকে নিয়ে ওইখান থেকে দ্রুত গতিতে চলে আসি। আর এসে আমাদের বাড়ির কাছে একটা মসজিদ আছে, মসজিদের কলের কাছে দাঁড়ানোর পর সেই কল থেকে আমি হচ্ছে গিয়ে ওই কাঁচিটা যে রক্ত লেগেছিল সেই রক্তটা পরিষ্কার করে রক্তটা ধুই। তো যখন পরিষ্কার করছিলাম তখন দেখলাম যে একজন লোক আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। লোকটা প্রায় 6 ফুটের মতো লম্বা, খুবই বীভৎস তার চেহারা এবং চোখগুলো বেশ বড় বড় এবং চোখগুলো জল করতেছে। তো তখন সে আমাকে বলল যে তোর খবর আছে, তোর অবস্থা খারাপ করে ফেলবো আমি, তোকে আমাদের কাছে আসতেই হবে। খালি অপেক্ষায় থাকলাম। আমি জানি না কিসের জন্য কথাগুলো বললো, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর কাছেটা বেড়াই গুজে রাখলাম, আম্মা খাইতে দিল, খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমাই গেলাম অ্যাজ ইউজুয়াল। ওই দিন রাতের বেলা আমার সাথে আর কোনো সমস্যা হয়নি বা আমি ওরকম কোনো কিছু করিনি। তবে রাতে হালকা একটু স্বপ্ন দেখে ভয় পেয়েছিলাম। সেটা হচ্ছে দেখলাম দুজন বড় বড় লোক পরনে কালো কাপড় পরা আমাকে এসে হুমকি ধামকি দিচ্ছে এবং আমাকে মারধর করতেছে আর কি। তো এটা আমি দেখছি। তো এটা দেখে তেমন কোনো কিছু না, এরকম স্বপ্ন আমি মাঝে মধ্যেই টুকটাক দেখি। তারপর যেটা হলো, ওই অবস্থায় আমি ঘুমাই গেলাম। ঘুমাই যাওয়ার পরে পরের দিন হচ্ছে আমি আম্মা সকালবেলা উঠে স্কুলে পাঠাইছে। তো স্কুলে আমি সাধারণত যাই না, ওই গেলেও স্কুলের বারান্দা থেকে ফিরে চলে আসি। আর তখনকার প্রাইমারি স্কুল অতটা উন্নতও ছিল না, এখনকার মতো এত বাউন্ডারি দেওয়া ছিল না, এত রেস্ট্রিকশনসও ছিল না। তো আমি তখন ভাবলাম যে স্কুলে আমি যাবো না। তো না গিয়ে ওদিনকে দুপুরের পর আমি হচ্ছে গিয়ে আমাদের স্কুলের পাশে একটা তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছে উঠি। তেঁতুল গাছে উঠে সেই তেঁতুল পেড়ে তারপর শার্ট টাট নষ্ট করে একদম খারাপ অবস্থা। তবে ওই অবস্থায় বাড়িতে যখন যাই আম্মা আমাকে ধরে বেদম পেটানি দেয়। তারপর আর কি করার, ওইখান থেকে আমি স্কুল ড্রেস খুলে আমি চলে যাই হচ্ছে মাছ ধরার জন্য। একমাত্র মাছ ধরাই হচ্ছে আমার একমাত্র আনন্দের কাজ ছিল, যেটা কিনা আমি করতাম একদম মনোযোগ সহকারে। বিলে গিয়ে যে মাছ ধরবো ওই দিঘির মাছই আমি ধরবো, কারণ ওইটাই আমার কাছে সব থেকে আনন্দের বিষয়। তো মাছ ধরতে গেলাম, তখন হচ্ছে দুপুরের টাইম, শুনশান পুরো, আশেপাশে কোনো মানুষজন নাই, একদম পুরো নীরব স্থান। তো আমি মাছ ধরতে লাগলাম। তো খানিকক্ষণ বাদে আমি খেয়াল করলাম যে রাস্তা দিয়ে আসলে মানুষ সেটা আসা সম্ভব না, সেই রাস্তা দিয়ে বড় একটা ঘোড়ার গাড়ির মতো গাড়ি আগায় আসতেছে আমার দিকে। এবং বড় ঘোড়ার গাড়ি বলতে অনেক বড় ঘোড়ার গাড়ি, সামনে 4টা ঘোড়া। আমি বুঝতে পারলাম না যে এই রাস্তা দিয়ে শুধুমাত্র মানুষ হাঁটতে পারে, মানে মানুষ হাঁটার মতো একটু রাস্তা আছে পুকুর পাড়, দিঘির পাড়ে, এই পাশে আবার আরেকটা দিঘি। তো ওই দিঘিতে মাছ নেই, কিন্তু এই দিঘিতে মাছ ভরা। তো এই জন্য আমি এই পাশে জাল ফেলি বা বড়শি ফেলি। তো ওই দিক দিয়ে ওইরকম একটা ঘোড়ার গাড়ির মতো গাড়ি আসতেছে, গাছে আটকাচ্ছে না গাড়িটা, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তো ওই গাড়ির মধ্যে থেকে 2জন লোক নামলো। 2জন লোকের মধ্যে একজন লোকের চেহারা খানিকটা দেখা যাচ্ছে, আর বাকি একজন লোক পুরো কালো কাপড় দিয়ে তার সম্পূর্ণ চেহারা ঢাকা, হুডি দেওয়া উপরে, শরীরে মাথার উপরে হুডি টাইপের কোনো কিছু একটা দেওয়া, চোখ দুটো জল করতেছে, এটা দেখা যাচ্ছে লাল বর্ণের। যে লোকটা চেহারা দেখা যাচ্ছে সেই লোকের মাথায় হুডি নেই, লোকটার চুলগুলো বেশ লম্বা লম্বা, হাতের নখগুলো বেশ বড় বড়, চেহারাটা মানুষের থেকে একটু বিভৎস, অনেকটা বন মানুষ আছে না, ওই বন মানুষের মতো দেখতে, আর গায়ে প্রচুর পরিমাণ লোম দিয়ে ভরা। তো ওইটা দেখে আমি সঙ্গে সঙ্গে দৌড় মারতে গেলাম। সঙ্গে সঙ্গে ওই লোকটা আমাকে ধরে বললো যে তোর আজকে খবর আছে, তোকে আজকে ধরেছি, তোকে এতদিন বাটে পাইনি। এই কথা বলার পর আমি মনে করছি যে ওই মাছের ইসের মালিক যারা আর কি, পুকুরের মালিক যারা, তারা হয়তো আসছে এবং এসে আমাকে এরকমভাবে ধরছে, যেহেতু এরকম বড় ঘোড়ার গাড়িতে আসছে, মালিক ছাড়া তো কেউ আসবে না, তোকে ধরছি বলছে। তা আমি বললাম কি যে মালিক আমাকে ছেড়ে দেন, আমি কিছু করি নাই, আমি আর মাছ চুরি করবো না, আমাকে যেতে দেন,
আমাকে কোনোভাবে ছেড়ে দেন এখান থেকে। তো এই কথা বলার পর তিনি আসলে আমার কোনো কথা শোনে না, আমাকে বলে যে তোর অবস্থা আজকে টাইট করে ফেলবো, তুই চিনিস আমাদেরকে, তোকে একদম ওই কথা বলার পর আমাকে মারধর করতে শুরু করলো। ভেতর থেকে আরো কয়েকজন মানুষ নামলো, ওদের উপর এরকম হুডি, চেহারা বোঝা যাচ্ছে না, আর চারিদিকটা হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেল। মানে এত পরিমাণ অন্ধকারের আগে আমি কখনো দেখি নাই যে মেঘ হইলেও এত পরিমাণ অন্ধকার হইতে পারে, অন্তত পক্ষে একটু আলো তো থাকতে পারে। চারিদিক কি সম্পূর্ণ মেঘে ছেয়ে গেছে এবং পুরোপুরি অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। আর হচ্ছে আমার প্রচন্ড পরিমাণ বাতাস বইছে। ওই অবস্থায় আমাকে মারধর করতে লাগলো ওরা, মেয়ের একদম পুরো রক্তাক্ত করে ফেলছে এরকম একটা অবস্থা। তারপর আমি পুরো রক্তে একদম ভিজে গেছি এরকম একটা অবস্থা। তো আমাকে ওইখান থেকে নিয়ে গাড়িতে তুললো, ওই ঘোড়ার গাড়িতে তুললো। তোলার পরে আমি বলতেছি যে আমি আর মাছ চুরি করবো না, আমাকে মেরো না, এরকম কথা বলতেছিলাম আর কি। তো ওনারা মাছ চুরি করার জন্য যত পরিমাণ কাউকে মারতে পারে আমার আসলে ধারণার মধ্যে ছিল না। আমাকে গাড়িতে তোলা হইলো। তো আমি দেখলাম যে ওই গাড়িটা পুকুরের সেই পাড় ধরে চলতেছে, গাছের ভেতর দিয়ে গাড়িটা চলতেছে এবং ছোট্ট রাস্তা দিয়ে। তো ওইটা আমি তখন দেখলাম। তারপর দেখলাম গাড়িটা শূন্য উঠে গেল, মানে মাটি থেকে খানিকটা উপরে উঠে গেল, পুকুরটা আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো। তারপর আমার আসলে চেতন ছিল না, আমি সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ি, অজ্ঞান হয়ে যাই। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার আর কোনো কিছু মনে নাই। এরপরে কতক্ষণ বা কত দিন পর আমার জ্ঞান ফিরে আমি জানি না। তবে ঘুম থেকে ওঠার পরে আমি দেখি যে আমার শরীরের ক্ষতটা কিছুটা শুকিয়ে গিয়েছে, তবে শরীরে বেশ খানিকটা জখম আছে, ব্যথা আছে। এবং আমি একটা কক্ষের ভিতরে শুয়ে আছি। কক্ষটা সম্পূর্ণ স্যাঁতসেঁতে, সম্পূর্ণ রকমের অন্ধকার এবং ছোট্ট একটা জালি আছে, সেই জালির মধ্যে দিয়ে বাইরে থেকে আলো আসছে। তো আমি তখন উঠে বসি। বসার পর আমি দেখি যে এক পাশে হচ্ছে গ্রিল আর তিন পাশে হচ্ছে দেয়াল, তার মানে এটা একটা কারাগার। আমি এতটুকু বুঝতে পারছি। তো আমাকে কারাগারে কেন নিয়ে আসা হয়েছে, মাছ চুরির জন্য কেউ কারাগারে নিয়ে আসে, এটা আমার বিশ্বাসে ছিল না। আমি তখন বললাম যে মাছ চুরি করার জন্য আমাকে কারাগারে কেন নিয়ে আসছেন, কি সমস্যা? তো ওনারা তখন বললেন যে চুপ থাক, কোনো কথা বলবি না, কথা বললেই তোকে মেরে ফেলবো। তা আমি বললাম যে কিন্তু কেন, আমি কি করছি? তো ওই মুহূর্তে তিনি আমাকে একটা ধমক দিল, এখানে বাইরে যে দাঁড়ায় ছিল তিনি জোরে একটা ধমক দিল। ধমক দেওয়ার পর আমাকে বলল যে তুই চুপ থাক, তোকে কিন্তু একদম জানে মেরে ফেলবো। তারপর আমি ওইখানে ওরকমভাবে থাকলাম, প্রচণ্ড পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। তো আমার সঙ্গেই ওই একই রুমের মধ্যে, একই কারাগারের মধ্যে আর একটা জিন ছিল। তো ওই জিনটা ছিল হচ্ছে মুরব্বী জিন। মুরব্বী জিনটা আমার দিকে তাকালো। তো তিনি তখন বললেন যে কি অপরাধ করেছো, কেন এখানে এসেছো? তা আমি বললাম আমি কোনো অপরাধ করি নাই। আমি কি করছি মানে কি, আমি শুধু মাছ চুরি করছিলাম। মাছ চুরি করা কি অপরাধ যে আমাকে জেলে পাঠিয়ে দিবে? তখন সে বলল যে মাছ চুরি করছো, তোমার কথাবার্তা কোনো হিসাব বুঝতেছি না, মানে কি হয়েছে? তা আমি বললাম কি যে আমি কিছু জানি না, সত্যি কথা, আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে? তো লোকটা তখন বলতেছে যে আজকে আমাদেরকে বের করবে, আমাদেরকে আজকেই এই সর্দারের কাছে নিবে। তো সর্দার কি বলে সেটা আগে দেখতে হবে, দেখলে আমি তোমার সমস্যা বুঝতে পারবো আসলে কি হয়েছে। তারপর আমি ওই লোকটার সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করলাম, আমার বাড়ির কথা বললাম। তারপর উনি আমার কাছে কুটে কুটে জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে বা কিছু একটা করছো কিনা। তা আমি আসলে ওই ঘটনাটা স্কিপ করে যাই, যে ঘটনাটা আসলে ওইটা কোনো ঘটনার মধ্যেই পড়ে না। আমার সঙ্গে সাপ আসছিল, আমি মেরে দিছি, এইরকম একটা ঘটনা। তো ওনার কোনো কিছু বলার কিছু নাই বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ঘটনাও না। তো বলতে বলতে হঠাৎ করেই উনি আমাকে বলতে এসছে যে সাধারণত মানুষকে তো তুলে নিয়ে আসে কোনো অপরাধ করলে, যেমন জিনের গায়ে প্রসাব করে দিলে, জিনকে ক্ষতি করলে, বা কোনো কিছুর রূপ ধারণ করে জিন যদি মানুষের সামনে দিয়ে যায়, তাকে আঘাত করলে, এরকম কোনো কিছু করলে সমস্যা হয়। তো তখন আমার মাথায় ওই বুদ্ধিটা আসলো। আমি তখন বললাম যে একটা সাদা সাপ আমার সামনে আসছিল এবং আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। তখন আমি সেই সাদা সাপটাকে কাঁচি দিয়ে একটা কোপ মারছি। কোপ মারার সঙ্গে সঙ্গেই সেই সাপের গলা থেকে গল গল করে রক্ত বের হয়েছে। তারপর আমার আর কিছু মনে নাই। আমি ওই অবস্থায় বাড়িতে চলে গেছি দৌড়ে। আর তার 2 দিন পরে আমাকে ধরে নিয়ে আসছে এই যে এখানে। আমি জানি না ওইটার জন্য কি কিছু একটা হয়েছে, সাপটাকে মারছি দেখে। তখন সে বলল, হায় আল্লাহ, তুমি করছো কি এটা? তুমি তো, বাচ্চাটা বেঁচে আছে কিনা কে জানে, দেখি শুনতে হবে। লোকটা উঠলো, উঠে ওইখানে যে রক্ষী ছিল তাকে ডাক দিল। ডাক দেওয়ার পর বলল, কি একটা ভাষায় কিছু একটা বলছিলাম, আমি বুঝতে পারছিলাম না, সম্পূর্ণ অন্যরকম ভাষা এবং ভিন্ন ভাষা আর কি। আমাকে তখন সে বলল যে তুমি খুব খারাপ কাজ করেছো, এটার জন্য তোমার অনেক কঠোর শাস্তি হবে, এমনও আছে তোমাকে মৃত্যুদণ্ডও দিতে পারে। আমি তখন বললাম, মাছ ধরার জন্য মৃত্যুদণ্ড, এটা আবার কোথাকার ন্যায়? সে তখন বলল, এটাই এখানকার ন্যায়। তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের জন্য তোমাকে শাস্তি ভোগ করতেই হবে এবং এটাই হচ্ছে তোমার সবথেকে বড় শাস্তি হবে। তারপর
আমি কান্না করতে লাগলাম। তখন ওই জিন লোকটা বললেন যে তুমি চিন্তা করো না, আমি একটা জিন আর তুমি এখন জিনের দেশে আছো। তুমি যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারবে ততই তোমার জন্য মঙ্গল, কারণ ওরা তোমাকে এখান থেকে ছাড়বে না। এমনও আছে যে যাবজ্জীবন দিয়ে দিতে পারে। এখানে অনেক মানুষ আছে যারা কিনা প্রায় 30, 40, 50 বছর ধরে এখানে জেল খাটছে এই জিনের এখানে। সেহেতু তোমাকেও হয়তো এখানে জেল খাটতে হতে পারে, তুমি প্রস্তুত হও। আমি তখন কান্না করতে শুরু করলাম। আমার বয়স তখন সবেমাত্র 10 বছর। এরকম অবস্থার মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে তা কে কল্পনা করেছে? আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। তখন আমাকে দুজন লোক এখান থেকে বের করে নিয়ে গেলেন, সঙ্গে সেই মুরব্বী জিনটাকেও। প্রথমে সে যে জিন আমি বুঝতে পারিনি। আমি যখন তার চেহারার দিকে তাকালাম, বেশ মুরব্বী একজন লোক, মুখে সাদা দাড়ি, মুখের ভিতরে বেশ খানিকটা লোম এবং বেশ অদ্ভুত চেহারা তার। নাকগুলো বেশ বড় বড়, কানগুলো বাইরের দিকে বের করা এবং খুব অদ্ভুত দেখতে এই জিনগুলো আর কি। তো তিনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন, বললেন বেশি কথা বলবে না, আমি তোমাকে হয়ে ওখানে লড়বো বা তোমার কথা আমি ওদেরকে জানাবো। যদি ওরা কোনো কিছু করে তাহলে ভালো, আর না হলে তোমাকে শাস্তি দিয়ে দিবে। এই শাস্তি তোমাকে পেতেই হবে। আমার যতটুকু মনে হয় যে ওরা এরকমটা কখনো মাফ করবে না। আমাকে সেখানে এক কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হলো। কক্ষের চারিপাশে মানুষজন ভরা, মানে জিনেরা ভরা, এবং সেখানে একটা বড় কফিন বা কাপড়ে মোড়ানো একটি লাশের মতো জিনিস রাখা। আমাকে সেখানে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে বলল যে তোমার কি হয়েছে, তুমি এই ছেলেটাকে কেন মারলে? এই কথা বলার পর আমি আসলে বুঝতে পারছিলাম না যে ওনারা কি বলছে। আমি বললাম এই ছেলেটাকে আমি কখন মারলাম, আমি তো কখনো মারি নাই। সে তখন বলল না, তুমি এই ছেলেটাকে মেরেছ, তুমি এই ছেলেটার দিকে তাকাও, দেখো। আমি দেখলাম যে তার গলার কাছ থেকে বেশ খানিকটা বড় কাটিং দেওয়া, মানে বড় একটা কাঠ এখানে আছে এবং মনে হচ্ছে কেউ খুব সুন্দরভাবে এখানে কুপিয়েছে। তো আমি তখন বললাম এত সুন্দর একটা বাচ্চাকে কে মেরেছে এবং এর এই অবস্থা কি করেছে? তখন ওইখানে থাকা দুজন ডিফেন্ট লয়ার জিন যারা ছিল তারা বললো কি যে এটাকে তুমি মেরেছ, এবং যারা মূলত এটার বিচার চেয়ে ওই সর্দারের কাছে আমাকে নিয়ে গিয়েছে। তো সর্দার তখন আমাকে বললো যে তুমি এই কাজটা কেন করেছো? তাই আমি তখন বললাম সর্দার আমি এই কাজটা করিনি এবং আমি এটা ইচ্ছা করে করিনি। তো আমার ওই সর্দারের সাথে কথা বলার পর তিনি বললেন ঠিক আছে, তুমি ইচ্ছা করে করনি, এটার প্রমাণ হবে। এটার কি প্রমাণ আছে যে তুমি ইচ্ছা করে করনি? তারপর ওই যে মুরব্বী জিনটা, যিনি আমার সঙ্গে একই কারাগারে ছিলেন, তিনি তখন আমাকে ডিফেন্ড করে ওই জিন সর্দারকে বললেন যে এই অবস্থা। তখন তিনি বললেন যে কিছুক্ষণ পর এটার বিচার হবে, আমি কিছুক্ষণ পর তোমাদেরকে জানাচ্ছি এবং বলছি যে এটার বিচার কি হবে। বেশ খানিকক্ষণ সময় পার হলো, একে অন্যের সঙ্গে গল্প করতে লাগলো। সেই সর্দার তখন ফেরত আসলেন। ওই বাচ্চার বাবা মা ওরাও প্রচণ্ড পরিমাণ রেগে আছে। ওরাও তখন বলল যে ওকে যেভাবেই হোক শাস্তি দিতে হবে এবং আমরা ওরও মৃত্যুদণ্ড চাই। সর্দার তখন বলে উঠলেন, দেখো ও ইচ্ছে করে করেনি, আর তাছাড়া তোমাদের কি দরকার ছিল মানুষের রূপ ধরে মানুষের ওই জগতে যাওয়া এবং একটা সাপের রূপ ধরে মানুষের সামনে দিয়ে যাওয়া? আর মানুষের সাপ দেখলে বা কোনো কিছু আক্রমণ করতে আসলে তাকে মারবে, স্বাভাবিক বিষয়। ছেলেটারও দোষ আমি খুব একটা দেখি না, তোমাদেরও দোষ আছে, তোমাদের বাচ্চাকে তোমরা সামলা রাখতে পারোনি। যাই হোক, যেহেতু ও একটা অপরাধ করেছে, নিজে জেনে হোক বা অজানায় হোক, তোমাকে 10 বছর এখানে কারাদণ্ডে থাকতে হবে এবং এটাই তোমার শাস্তি। এতে করে দুই পক্ষের প্রতি ইনসাফ করা হবে। তুমি ভুলে হোক আর যেভাবেই হোক মেরেছ তো, আর ওরা ইনসাফ চাচ্ছে, ওদেরকে মৃত্যুদণ্ড না দিয়ে তোমাকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। তুমি এখন থেকে এই কারাগারে এবং কারাদণ্ডেই থাকবে। এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তোমার জন্য মঙ্গল। তোমার ভালো ব্যবহারের জন্য তোমাকে আগেও ছেড়ে দেওয়া হতে পারে। এই কথা শোনার পর আমি তখন কান্নায় ভেঙে পড়লাম। 10 বছরের বয়স তখন আমার, আমি এত কিছু কি বুঝি? 10 বছর আমি কারাদণ্ডে থাকবো, এটা শুনে আমার আত্মা ফেটে যাচ্ছিল। ওই অবস্থায় আমাকে সেইখান থেকে কারাগারে পাঠানো হলো এবং এইখানে আমাকে 3 দিন রাখার পর ওইখান থেকে দূরে বিশাল আকৃতির একটা বড় কারাগার আছে, সেইখানে পাঠানো হলো। সেখানে অসংখ্য হিংস্র জিন যারা কিনা নানান কালো জাদু, কুফরি এবং মানুষের ক্ষতি করে থাকে, এমনকি জিনেদের ক্ষতি করে থাকে, এমন একটি জায়গায় পাঠানো হলো। জায়গাটা বেশ কুৎসিত এবং খুবই নোংরা ছিল, যেখানে আমি থাকতাম। আমার সঙ্গে সেই মুরব্বী জিনটাও এসেছিল, তবে তেনাকে অন্য একটা জায়গায় পাঠানো হয়েছিল। আমাকে যেসব মুরব্বী এবং অন্যান্য ফালতু জিনদের সঙ্গে থাকতে দেওয়া হয়েছিল তারা বেশ বজ্জাত এবং খারাপ ক্যাটাগরির জিন ছিল। ওই সমস্ত জিনেদের কাছে যখন আমাকে রাখা হলো
ওরা আমাকে প্রায় 2 দিন উত্ত্যক্ত করেছিল এবং নানানভাবে আমার সঙ্গে মজা করত। তৃতীয় দিনের মাথায় সেই মুরব্বী জিনটা, যে কিনা আমার সঙ্গে একই সঙ্গে সাজা খাটতে এসেছিল, সেই জিনটা আমার সেলে আসলো, মানে আমি যেখানে থাকতাম। সেখানে আসার পর ওইখানে মোট আমরা 7 জন ছিলাম। বেশ বড় একটা কামরা ছিল, মোটামুটি ভালো একটা কামরা। আমাকে এখান থেকে শিফট করে সেই মুরব্বীর সঙ্গে রাখা হলো। তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা খারাপ অধ্যায়, যেখানে কিনা আমাকে এরকমভাবে রাখা হয়। এরপর থেকে প্রায় বেশ কয়েক বছর মাঝখানে কেটে যায়। আমি ওই জিনেদের মধ্যে নিরাপদে ছিলাম শুধুমাত্র ওই মুরব্বী কাকার জন্য। ওই কাকা আমাকে অনেক বিষয়ে সাহায্য করেছে। তার বয়স যখন আমি শুনলাম যে কাকা আপনার বয়স কত, তিনি তখন আমাকে উত্তর দিলেন তার বয়স নাকি প্রায় 700 বছরের কাছাকাছি, প্রায় মুরব্বী হয়ে এসেছে। তার অপরাধ ছিল হচ্ছে সে তার বউকে মেরে ফেলেছিল, মানে তার স্ত্রীকে হত্যা করেছিল, কারণ তার স্ত্রী অনেক ভাবে তাকে জ্বালাতন করতে এবং অনেক কষ্ট দিত। তো সব মিলিয়ে সে এখানে জেলে আছে প্রায় 40-50 বছর ধরে, এবং ওইখানে তাকে আবার আপিল এর মাধ্যমে শুনানির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, কারণ সে এখানে এরকমভাবে আছে। তো আমি তখন বললাম যে আমার যদি কখনো কোনো ক্ষমতা হয় তাহলে আমি তোমার মুক্তি চাবো কাকা। তো তিনি আমাকে বললেন যে থাক, ওরকম কোনো কিছু দরকার নেই, তুই এখান থেকে বের হইলে আমি খুব খুশি হব আর কি। তো ওনার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছিল। তো দেখতে দেখতে মাঝখানে প্রায় 8 বছর পার হয়ে যায়। তখন আমার বয়স 18 বছর বা সামথিং, একটু বেশি হতে পারে, আমার খেয়াল নেই। তো এখানে থাকতে থাকতে আমার জিনেদের সঙ্গে মেলামেশা করা, জিনেদের সঙ্গে ওঠা বসা করা একটা অন্যরকম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। তো একদিন এর মাঝখানে অনেক কিছু ঘটে, যা কিনা আমি বলতে চাচ্ছি না। অনেক কষ্ট দুর্দশা অনেক কিছুর মধ্যে দিয়ে আমি পার হয়েছি, খাবারের দিক দিয়ে বিশেষ করে, তারপর থাকার দিক দিয়ে, এই সমস্ত জিনেদের সঙ্গে মেশার দিক দিয়ে, এদের ভাষা শেখার দিক দিয়ে আমি এদেরকে ভাষা সম্পূর্ণ শিখে ফেলেছিলাম। তো তারপর হঠাৎ করে একদিন বিকেলের দিকে 4-5 জন জিনের রক্ষী বহরের গাড়ি ওই কারাগারে আসে। তো আসার পর সেখান থেকে 3 জন লোক হচ্ছে নিবে। তো 3 জন লোকের মধ্যে থেকে একজন মানে হচ্ছে আমাকে সিলেক্ট করা হয়, এবং আমাকে বলা হয় যে আমাকে তারা নিয়ে যাবে মূলত হচ্ছে রাজবাড়িতে কাজের উদ্দেশ্যে, মানে রাজবাড়িতে কাজ করার জন্য লোক লাগবে। তো এখানে যারা কাজ করে বা খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে, এরকম 3 জন যুবক লোককে নিয়ে যাবে আর কি। তো এদের মধ্যে থেকে 2 জন জিন আর আমাকে সেখান থেকে ডাকা হলো। আমি অন্যান্য জিনের থেকে পরিষ্কার থাকতাম, ভালোভাবে থাকতাম এবং বুদ্ধিমান ছিলাম। এটা দেখে তখন আমাকে ওইখানকার ওই যে সেনাপতি বা যে এসেছিল এখানকার রাজবাড়িতে কাজ করার জন্য নিয়ে যাবে। তো আমি তখন ওইখান থেকে আমার নাম যখন অ্যানাউন্স করলো, আমাকে বের হতে বললো, কাকাকে জড়ায় ধরে আমি অনেক কান্না করছিলাম। কাকা আমাকে বেশ আদর করতো, ভালোবাসতো, আমাকে আগলায় রাখতো সব ফালতু জিনদের থেকে। তারপর আমি বললাম, কাকা আমার যদি কোনোদিন ক্ষমতা হয় বা যদি সুযোগ হয় তাহলে আমি তোমাকে চাইবো আগে বের করার জন্য। ও বললো, থাক, এতে আমি খুশি, তুই আমাকে এটা বলছিস। তারপর ওইখান থেকে আমি ওই বাহনে চলে আসি। বাহনটা 3টা জায়গা পার হয়ে আসে। প্রথম জায়গাটা ছিল হচ্ছে গিয়ে বড় একটা বিরাট মরুভূমির মতো জায়গা। আমাকে যে প্রাসাদে কাজ করতে দেওয়া হয়েছিল সেটি ছিল দক্ষিণ প্রাচার মহল। এই মহলের সমস্ত কাজবাজ আমাকেই দেখতে হতো। বিশেষ করে এই মহলের সমস্ত তদারকি আমাকেই দেওয়া হয়েছিল। মহলটা নতুন নির্মাণ করা হয়েছিল। শোনা যায় এখানে নাকি কোনো একজন এসে বসবাস করবে। সেহেতু আমি অন্যান্য সকল জিনেদের থেকে একটু বুদ্ধিমান ছিলাম এবং সকলের থেকে বেশি ভালো বুঝতাম, এই জন্য আমাকে এই পাশের মহলটার তদারকির দায়িত্বে দেওয়া হয়েছিল। আমি প্রায় 3 মাসের মতো সেই মহলের আশপাশ দিয়ে বিভিন্ন শ্রমিক জিন আছে অথবা কাজের জিন আছে যারা কিনা এই সম্পূর্ণ বাড়িতে কাজ করে থাকে, তাদেরকে দিয়ে নানান রকমের গাছপালা লাগালাম এবং বাড়ির সৌন্দর্য বর্ধনে যা যা করা লাগে সমস্ত কিছু করলাম। সাধারণত অনেক বড় বড় মনিব আছে যারা কিনা জেলখানা থেকে ওই সর্দারের কাছ থেকে মূলত নোটিশ নিয়ে জেলখানা থেকে ভালো ভালো যেসব শ্রমিক জিন আছে তাদেরকে বের করে নিয়ে এসে এখানে গোলামি করায় বা কাজ করায়। আমাকেও তিনি ওরকমভাবে সর্দারের কাছ থেকে কিনে নিয়ে এসেছিল। আমার সাজার মেয়াদ ছিল 2 বছর। তো আমাকে মূলত এই 2 বছর এখানে কাজ করানো হবে, তারপর আমাকে মুক্ত করে দেওয়া হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আমাকে অন্য একটা রাজ্যে নিয়ে আসা হয়েছিল বা অন্য একটা গ্রামে। মূলত প্রথমের দিকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেরকম রাজবাড়ি বা ওরকম কোনো কিছুই আমি এখানে দেখতে পেলাম না। আমি ছোটবেলা থেকেই দেখতে বেশ সুদর্শন ছিলাম। বড় হওয়ার পর আমি যখন প্রথম নিজের চেহারা নিজের আয়নায় ভালো মতো দেখতে পেলাম, ভালো কাপড় চোপড় পরা অবস্থায়, তখন যেন আমি নিজেকে দেখে চিনতে পারছিলাম না। প্রায় 3 মাসের মতো হয়েছে এই মহলে আমি কাজ করছি।
আমার যে মনিব আছে সেই মনিব খুবই ভালো একজন জিন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই সঙ্গে আল্লাহর ইবাদত করেন। পাশাপাশি তিনি সবসময় ভালো এবং ভালো কাজের জন্য উৎসাহ করেন। আমি নিজেও বেশ খানিকটা খারাপ হয়ে গিয়েছিলাম ওই জিনেদের সঙ্গে বসবাস করতে করতে। উনি আমাকে আমার অনেক কিছু শিখিয়েছেন, যেমন ভালো কথা বলা, ভালো আচরণ করা, সত্য কথা বলা। পাশাপাশি কোরআন শরীফও উনি আমাকে শিখিয়েছেন এখানের এক হুজুরের মাধ্যমে। আমি তো এই বিষয়গুলো পারতাম না। তো 3 মাস আমি সেখানে কাজ করেছি, আর উনি আমার বুদ্ধির প্রশংসা সবসময় করতেন। বলতেন, তোমাকে এখন থেকে আমাদের এই পুরো ভবন এবং এই আশেপাশের সমস্ত কিছুর তদারকির দায়িত্বে থাকতে হবে। তুমি সব কিছু এখন থেকে দেখে রেখো, ঠিক আছে? আমি 1 মাসের জন্য একটু সফরে যাচ্ছি। সফর থেকে ফিরতে সময় লাগবে। তোমার প্রতি আমার ভরসা আছে। আশা করি তুমি সেটার যথাযথ দায়িত্ব পালন করবে। তুমি বেশ বুদ্ধিমান, মানুষটা বুদ্ধিমান হয় আমি জানি। আমি বললাম, মালিক, আপনার মতো মুনিব আমি পেয়েছি, এটা আমার কপাল। আপনি নিরাপদে ফিরে আসুন, আমি অবশ্যই সমস্ত কিছু দেখে রাখবো। তাছাড়া আপনার এই বাড়ির আশেপাশে আরও কিছু জিন আছে যারা কিনা আপনার লেঠেল বাহিনী, তারা তো দেখেই রাখবে। তারপর তিনি সেই রাতে সেখান থেকে চলে গেল। ওই দিনকে রাতের বেলা আমি চলে যাওয়ার পর ওই প্রাসাদে মূলত হচ্ছে কি আমি একাই থাকি, মানে ওইখানের বাহিরের একটা ছোট্ট কক্ষ আছে, সেই কক্ষের মধ্যে আমাকে থাকতে দেওয়া হয়েছিল। তো আমি সেখানে থাকতাম আর কি। আমার বাড়ির কথা ততদিন আমি প্রায় ভুলেই গিয়েছি, কারণ বাড়ির কথা খুব বেশি একটা মনে পড়ে না। ভাবছি 2 বছর পরে যখন এখান থেকে চলে যাব, তখন আমার আব্বা আম্মা আমাকে দেখে আসলে কি ভাববেন। তারা কি মনে করবেন যে আমি আসলে হারিয়ে গিয়েছিলাম, অথবা আমি ওইটা নিয়ে এই জন্য চিন্তা করতাম না। কপালে যা আছে সেটাই হবে। আর মাত্র 1.5 বছরের একটু বেশি সময় আছে আমার সাজা মুক্তির, তারপর আমি এখান থেকে চলে যাব। ওইটার জন্য অবশ্য আমার আফসোস হয়, কিন্তু সেই জিনেরা যারা কিনা আমার ক্ষতি করার জন্য আমার আশেপাশে সবসময় লেগে থাকে, এটা আমি মানুষের জগতে ফিরে যাওয়ার পর বুঝতে পারলাম। মানে যার সন্তানকে মেরেছিলাম তারা আমাকে ছাড় দিতে চাচ্ছিল না, যদিও আমি ওইখানে সাজা খেটেছি তবুও। যাই হোক, আমি বর্তমানে ফিরে আসি। তো আমি ওইখানে থাকতে শুরু করলাম। তো সেদিন রাত্রেবেলা, গভীর রাত, আমি আচমকা ঘুম ভেঙে যায় আমার। তো রাত্রেবেলা সাধারণত জিনেরা ঘুমায় না, ওরা জেগে থাকে, আর দিনের বেলাতে ঘুমায়। তো ওদের অভ্যাসই এরকম, স্বভাবই এরকম। আর এখানের ঋতু, আবহাওয়া সব কিছু আমাদের ওইখান থেকে ভিন্ন। এখানে আসার পর খাওয়ার দাওয়ার প্রতি আমার একটু পরিবর্তন এসেছে। যেমন আমরা 3 বেলা ভাত খাই, এরা সেটা খায় না। এরা এক ধরনের জব দিয়ে তৈরি রুটি খায়। পাশাপাশি এরা সব থেকে বেশি খায় হচ্ছে মিষ্টি, এবং এই মিষ্টি এদের প্লেটে থাকবেই। আর কিছু থাকুক বা না থাকুক, প্লেটে মিষ্টি থাকবেই। এমনকি এরা পেট ভরেও পর্যন্ত মিষ্টি খায়। তো ওরকম অবস্থায় আমার ঘরে মিষ্টি ছিল। আমি মিষ্টি খেতে খেতে আমারও মিষ্টি খাওয়ার একটা অভ্যাস হয়ে গিয়েছিল এখানে আসার পর। তো যে ঘটনায় ফিরে আসি, ওদিনকে ছিল জ্যোৎস্না রাত। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। রাত্রেবেলা আমি ম্যাক্সিমাম দিনই ঘুমাতাম না, ওদের মতো জেগে থাকতাম। তো ঘুম ভেঙে আমি দেখি যে মহলের দোতলার বড় যে কামরাটা আছে, যে কামরাটা মূলত স্পেশালভাবে বানানো হয়েছে, সেই কামরায় লাইট জ্বলছে। প্রাসাদের সামনে একটা বড় গাড়ি রাখা, এবং সেই সঙ্গে তার ভেতরে আরও বেশ কিছু জিন দাঁড়িয়ে আছে। বারান্দায়ও বেশ কিছু জিন দাঁড়িয়ে আছে, এবং বাড়ির মধ্যে একটা মানে আনাগোনা, লোকজনের আনাগোনা বেড়ে গিয়েছে আর কি। তো ওইটা যখন আমি দেখলাম, আমি তখন বুঝতে পারছিলাম না যে আসলে এইখানে এত লোকজন কিসের জন্য, আর আমার অগোচরে কে বা কারা। তো আমি সঙ্গে সঙ্গে উঠলাম, উঠে তখন ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন ওইখানে থাকা যে রক্ষীরা আছে যারা কিনা পাহারা দেয় প্রাসাদ, তো তিনি বললেন যে মেহমান আসছে। তাই বললাম, ও আচ্ছা মেহমান, ঠিক আছে, ওরা থাকবে? তো উনি বললেন কি যে না, ওরা চলে যাবে এখনই। তো এই কথা বলার পর আমি ভাবলাম যে হয়তো মেহমান এসে এখানে থাকতেছে বা চলে যাবে একটু পরেই, সেজন্য আমি আর কিছু চিন্তা করলাম না। ওদিনকে আমি আবার গিয়ে ঘুমায় পড়লাম। তো আমি আর জানি না যে ওই প্রাসাদে কে আসছে বা কিসের জন্য আসছে। আমি তো ভাবছি যে মেহমান আসছে, চলে যাবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম। ওঠার পর জিনারা সাধারণত দিনের বেলা ঘুমাই, আমি আগেই বলেছি। ঘুম থেকে আমার সকালে ঘুম ভেঙে যেত। ঘুম থেকে উঠে আমি বাগানের পরিচর্যা করতাম। তারপর আশেপাশে আরও ফুলের বাগান ছিল, সেগুলো দেখাশোনা করতাম। সবজি চাষ করতাম, তারপরে ফসলের ক্ষেতের কী অবস্থা সেগুলো দেখতাম। আর মূলত প্রাসাদের একটা চক্কর মারতাম। তো চক্কর মেরে সবেমাত্র হচ্ছে আমি দোতলার কামরার দিকে গিয়েছি। দোতলার ওই বড় কামরায়, যেখানে কিনা এখানে এসে আমাকে সর্দার বলেছিল, মনিব বলেছিল যেখানে একজন এসে থাকবে, তার জন্যই প্রাসাদটা নির্মাণ করা। কে সেটা জানি না। তো আমি সেই ঘরের ভিতরে গেলাম। কিছু কাজ বাকি ছিল, ওইখানকার ওয়াশরুমে হচ্ছে একটু কাজ বাকি ছিল।
তো আমি সরাসরি ঘরের ভিতর ঢুকে গেলাম দরজা দিয়ে। ঢোকার পরে আমি দেখলাম যে রুমটা অন্ধকারই আছে, আর বেডরুমের ওই সাইডটা পর্দা টানা। তবে পর্দাটা সরিয়ে দিলাম। পর্দা সরিয়ে দেওয়ার পরে আমি যখন পেছন দিকে ফিরে তাকালাম, তাকানোর পর আচমকা আমি পেছনে তাকিয়ে চমকে গেলাম, কারণ দেখলাম সেখানে চাঁদের মতো সুন্দর একটি মেয়ে ওই বিছানায় ঘুমাচ্ছে এবং তাকে দেখতে এত পরিমাণ সুন্দর এবং মায়াবী লাগছে। আমি আসলে চমকে গেলাম, মেয়েটা কে এবং এখানে এসে এরকম ঘুমাচ্ছে? তাহলে কি কালকের গেস্ট? এরকম কোনো কিছু একটা হবে। আমি প্রথমবার তাকে দেখে আমি যেন ওইখান থেকে সরে যেতে পারছিলাম না কোনোভাবেই। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম বেশ খানিকক্ষণ, তারপর তার দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকার এক পর্যায়ে হঠাৎ করেই মেয়েটার চোখ খুলে গেল এবং আমার দিকে যখন তাকালো, সে আমার মতো মানুষ তো সে এর আগে কখনো বোধহয় দেখেননি। সে হয়তো জিন দেখেছে। এখানকার জিনেদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের হাতের নখগুলো বেশ বড় বড়, মানে হাতের সাইজই এমনিতেই অনেক বেশ বড়, পাশাপাশি তাদের শরীরের প্রচুর পরিমাণ লোম, মুখেও লোম আছে। আমাদের তো দাড়ি হয় শুধুমাত্র গোঁফ আর দাড়ির জায়গায়, কিন্তু ওদের চোখের আশেপাশেও লোম থাকে, এরকম কিছু জিন আছে। আর এখানকার জিনেরা মূলত এরকমই হয়ে থাকে। তো আমার মতো এরকম সুন্দর চেহারা, সুন্দর সুঠাম, এরকম সুন্দর চাপ দাড়ি ওঠা বা সুন্দর শেপ করা, কাটিং করা, এরকম জিন তো সে এর আগে কখনো দেখে নাই। তো আমাকে যখন দেখছে, দেখার সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠেছে। তো আমি তো তখন ওইখানে দাঁড়াবো না, কারণ নিশ্চয়ই ভয় পাইছে কোনো কিছু একটা দেখে। আমি তখন এখান থেকে দৌড়ে বের হয়ে যাই। মেয়েটা চোখ বন্ধ করেছিল। তো আমি বাইরে এসে পর্দার আড়াল থেকে দেখতে পাই যে মেয়েটা তখন এদিক ওদিকে তাকাচ্ছে এবং বেশ কিছু কাজের লোক ওইখানে ছুটে আসলো। আসার পর তখন সেই মেয়েটাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বিবি? তখন সে বলল, এখানে কেউ একজন ছিল, বেশ অদ্ভুত দেখতে, এরকম জিন এর আগে আমি কখনো দেখিনি। একটি ছেলে জিন, খুব সুন্দর দেখতে, আমি এখানে তাকে দেখেছি। সে কোথায় গেল? ওই মুহূর্তে সেখানকার কাজের লোকেরা বললেন, বিবি এখানে তো এরকম কোনো জিন নেই, আর এখানে কিভাবে আসবে? এই প্রাসাদটা সম্পূর্ণ নিরাপদ, এখানে আশপাশ থেকে বের হয়ে আসার মতো কেউ নেই, এখানে সমস্ত কিছুই আছে। তখন সে বলল, না আমি দেখেছি, আপনি আশেপাশে খুঁজে দেখুন। আমি এখান থেকে যখন বেরিয়ে গেলাম, বাইরে আসলাম, আসার পর ওই মহিলাটা ভেতর থেকে বের হয়ে আসলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, উনি কে এবং এখানে কি করছে? ঘরের ওয়াশরুমে কিছু কাজ আছে, কাজগুলো করার জন্যই মূলত আমি এখানে এসেছি, কিন্তু আমি হঠাৎ করে মেয়েটাকে ওখানে শুয়ে থাকতে দেখে। আর সে বলল কি যে, আরে আপনি ওনাকে চিনেন না, আপনাকে তো বলা হয়নি, উনি হচ্ছেন গিয়ে আমাদের মনিবের মেয়ে, মানে হচ্ছে ওই যে আপনাকে যে নিয়ে এসেছে ওনার মেয়ে। উনি শহরে থাকে, শহরে থেকে ওইখানেই তালিম নিচ্ছিলেন। তো এখানে এসেছে, 4 বছর এখানে ছিল না, 4 বছর তালিম শেষ করে এখানে এসেছে। আবার হয়তো চলেও যেতে পারে, বলা যায় না, ওরা শহরে থাকে। আমি বললাম, শহরে বলতে যেখানে ওই যে আমার বিচার হয়েছিল, বড় প্রাসাদ ছিল ওইখানে? তখন তিনি বললেন, হ্যাঁ ওইখানেই থাকে, ওইখানে থেকেই হয়তো তালিম নেয়। আমি বললাম, কিন্তু এখানে কি চলে এসেছে, আমাকে দেখেছিল? তখন সে বলল, ও তাহলে আপনাকে দেখেছিল, এই জন্য দেখে উনি সত্যি সত্যি বলছে অদ্ভুত জিন, তবে আপনি তো জিন না। আমি বললাম, হ্যাঁ, মেয়েটা আমাকে দেখে কি না ভেবেছে, সত্যি কথা। বিবিজান আপনি কাউকে কিছু বললেন না, ঠিক আছে? ওকেও কিছু বললেন না, আমি নিজে থেকে ওর সঙ্গে কথা বলবো। তখন বিবিজান চলে গেল। উনি আমার কথা মানতেন ভালো। আমি মূলত মেয়েটাকে একটু অন্যভাবে দেখে ফেলেছি। ঘুমানোর সময় সাধারণত মেয়েদের কাপড় চোপড় ঠিক থাকে না, তো এই অবস্থায় দেখে ফেলেছি, এই জন্য সম্ভবত সে ভয় পেয়েছে। তো ওইখানকার বাথরুম যেটা ছিল, ওইখানের যে পুকুরের ভিতরে পানি দেওয়া ছিল না। জিনেদের পুকুর অনেক বেশি বড় হয় বা ওরা ওই পুকুরের মধ্যেই গোসল করে, আর ওইখানে খুব সুন্দর ঝর্ণা টাইপের একটা প্রাকৃতিক উৎস দেওয়া থাকে। ওদের কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো দিয়ে তৈরি করে। তো আমার ওটা ঠিক করতে যাওয়ার কথা ছিল। তো ওই মুহূর্তে উনি সম্ভবত সকালবেলা উঠে ওইখানে গিয়েছিল ফ্রেশ হতে বা হাত মুখ ধুতে, সেখানে পানি দেখেনি পুকুরে গোসল করার জন্য। তো বেশ কিছু জিনকে ডেকে সেগুলো দেখিয়েছে। তো ওরা আবার আমাকে ছাড়া কিছু বোঝে না বা আমি বুদ্ধিমান। তো প্রথম যখন আমার মনিব এখানে আমাকে নিয়ে এসেছিল, তখন মনিব আমার প্রতি তেমন ভরসা করতো না, কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে আমি খুব বুদ্ধিমান, সবকিছু এক হাতে সামলাতে পারি, 3-4 মাস ধরে তিনি অবজার্ভ করেছে আমাকে, তারপর থেকে সকল কিছু দায়িত্ব আমার উপর দিয়ে রেখেছে। আমি তখন তাকে বললাম যে, ভাই এটা তো আমার ঠিক করতে হবে, তবে ওই ঘরের ভিতরে গেলে তোমাদের রাজকুমারী আমার ভয় পাবে না তো? একটু আগে সকালবেলা গিয়েছিলাম, আমাকে দেখে যে চিৎকারটাই না দিচ্ছে। তখন সেই ইয়াং জিনগুলো বলল, আপনি তো শহর থেকে দেখতে আলাদা, বুদ্ধিমানও বটে, আমার মনে হয় না রাজকুমারী এগুলো দেখে ভয় পাবে বা ওরকম কোনো কিছু করবে। সম্ভবত আচমকা আপনাকে দেখে ফেলেছে, আপনার চেহারা তো আমাদের সকলের থেকে আলাদা,
এজন্যই মূলত এরকমটা হয়েছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি মিষ্টি পাঠাচ্ছি, আপনি গিয়ে আগে তার সঙ্গে কথা বলুন, তার সন্দেহ দূর করুন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে মিষ্টি নিয়ে তাড়াতাড়ি আসো। তখন দুপুর, আমি ভেতরে ঢুকলাম। মেয়েটা আচমকা ঘুম থেকে উঠে পড়েছে, সম্ভবত আগেই ঘুমিয়েছে। আমি তখন তাকে ডাক দিলাম, কিন্তু ঘরের ভিতর দেখি কেউ নেই। আশ্চর্য তো। আমি বললাম রাজকুমারী, আপনি কি আছেন ঘরের ভিতরে, আসতে পারি? কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। পরে ভাবলাম হয়তো বাইরে গিয়েছে গার্ডেন টার্ডেন দেখতে। আমি তখন ঘরের ভিতর ঢুকে সরাসরি বাথরুমের ভিতর চলে গেলাম। বাথরুমের দরজাটা খোলাই ছিল। আমি আচমকা বাথরুমের ভিতরে ঢুকে যা দেখতে পেলাম, তা দেখার জন্য আমি সত্যি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মেয়েটি সেখানে প্রায় অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। তার এত সুন্দর সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, এত সুন্দর, মানে আমি কি বলবো, আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। কারোর শরীর এত সুন্দর হতে পারে, কারোর পিঠ এত ফর্সা হতে পারে, বা কারোর চেহারা এত মায়াবী হতে পারে, আমার ধারণার বাহিরে ছিল। আমি ভেতরে ঢোকা মাত্রই এরকম একটা দৃশ্য দেখে একে অন্য দিকে চাওয়াচাই করছি। তারপর মেয়েটা হঠাৎ করে সামনের দিকে ঘুরে তার বুকের উপর হাত রেখে সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়ে উঠল। আমি সঙ্গে সঙ্গেই তার মুখটা চেপে ধরে বললাম, থামুন, কোনো শব্দ করবেন না দয়া করে, কেউ দেখলে একদম খুব কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি এটার ভিতরে আছেন, আপনি বলবেন না? আমি তো আপনার এই বাথরুম ঠিক করার জন্য এসেছি, এখানে পানি আসলো কিভাবে? সে তখন আমার দিকে জোর করে চেয়ে বলল কি যে, আপনি এখান থেকে এখনই বেরিয়ে যান। তাই বলে চোখ বন্ধ করে জোর একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপর হঠাৎ করেই ভেতর থেকে কিছু মহিলা এগিয়ে আসলো। আমি তখন বেরিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়লাম। ভেতরে যাওয়ার পর তখন সেই মেয়েটি, মানে পুরী মেয়েটি, রাজকুমারী বলল, এখানে সেই ছেলেটা আবার এসেছিল, ওই জিন ছেলেটা, ও আমার পিছু নিচ্ছে, ও আমার ওয়াশরুম পর্যন্ত চলে এসেছে। কত বড় সাহস ওর! ওকে একদম আমি শেষ করে ফেলবো, ওর এত বড় সাহস, ও আমার অনুমতি ছাড়া। তখন বিবিজান বুঝতে পারলো যে বিবিজান মূলত আমাকে চেনে বা জানে। আমি বিবিজানকে ডেকে বললাম, বিবিজান, কাউকে কিছু বললেন না, আমি বাথরুম ঠিক করতে গিয়েছিলাম, ওনাকে আমি খোঁজাখুঁজি করেছি, ডাকাডাকি করেছি, কিন্তু দেখতে পাইনি, উনি যে ভেতরে চলে গিয়েছে। সে তখন বলল, আল্লাহ, তুমি কি করেছো? এটা যদি কোনোভাবে মনিবের কান পর্যন্ত যায় তাহলে অবস্থার খারাপ আছে। আমি বললাম, বাঁচান বিবিজান, কোনো কিছু একটা করেন। সে তখন বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ভিতরে গিয়ে। বিবিজান ভেতরে গেল, যাওয়ার পর বলল, রাজকুমারী, এটা নিশ্চয়ই আপনার মনের ভুল, এরকম কোনো কিছু নেই। এরকম কোনো জিন কি আছে নাকি আমাদের মুল্লুকে? কোথাও নেই, আপনি নিশ্চয়ই ভুল কিছু দেখেছেন। তখন সে বলল, ভুল কিন্তু আমি সত্যি। সে বলল, না, যদি এমনই হতো তাহলে এখান থেকে বের হয়ে যেতে আমরা দেখতাম না? আমরা তো আপনার ঘরের মধ্যেই ছিলাম, সে তো কোথাও যায়নি, বেরও হয়নি, তাই না? আমরা দেখতে পারতাম না? রাজকুমারী কিছুটা কনফিউজড হয়ে বলল যে, হ্যাঁ, হতেও পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও এখন, আর আমাকে অমুক জিনিসটা দিয়ে যাও। রাজকুমারীর কাপড় চাইল বিবিজানের কাছে। বিবিজান বলল, তুই বেঁচে গিয়েছিস, যা এখন বের হ। আর ওইটা ঠিক করে দিয়ে গিয়েছিল কাজের লোকগুলো। আমি বললাম, তাহলে ওরা আমাকে মিথ্যা কথা কেন বললো? ওই যে। তখন সে বলল, কারা? হয়তো ওরা জানে না। আচ্ছা ঠিক আছে, তুই যা এখান থেকে। বিবিজান এমনিতেই আমাকে খুব আদর করতেন, কারণ তিনি জানতেন যে ছোটবেলায় আমি মা বাবাকে ছেড়ে এখানে এসেছি, তাদেরকে হারিয়ে এখানে এসেছি, এই জন্য তিনি আমাকে আদর করতেন। বিবিজান হচ্ছে এই বড় প্রাসাদের, মানে মূল যে মালকিন ছিলেন, তার খাস একজন ছিল, তো ওনাকে এই প্রাসাদে পাঠিয়ে দিয়েছেন। আমি ওই প্রাসাদে যখন কাজ করতাম তখন ওনার সঙ্গে বেশ ভালো উঠা বসা ছিল, সেই থেকেই উনি এখানে এসে কাজ করছেন। তারপর আমি বললাম, আল্লাহ, কি দেখে ফেলেছি, আর ওইখানে যাওয়া যাবে না, ভুলেও যাওয়া যাবে না, যদি মনিব কোনোভাবে জেনে ফেলে যে তার মেয়ের সমস্ত কিছু। ছি! তাই বলে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে হাঁটতে হাঁটতে নিজের কক্ষের দিকে চলে আসলাম। ওদিনকে জ্যোৎস্না রাত ছিল, ভরা পূর্ণিমা, ভরা জ্যোৎস্না। আমি ভাবলাম যে মহরের চারিদিকে একটা চক্কর দিয়ে আসি, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর ভুলেও আমি রাজকুমারীর কক্ষের কাছে যাব না, যদি যাই সেখানে আরেক কাণ্ড ঘটে যাবে। তাই ভেবে আমি বারান্দা দিয়ে হাঁটছি। আচমকা মোড় ঘুরতে যাব, ঠিক সেই মুহূর্তে একটা কিছুর সঙ্গে জোরে ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে দেখি সেই জিনিসটা পড়ে যাচ্ছে, আর সেই জিনিসটা আর কিছু না, সেটা হচ্ছে আমাদের রাজকুমারী। তার নামটা পর্যন্ত আমি জানি না। রাজকুমারী আমার সঙ্গে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে নিচের দিকে পড়ে যেতে গেল। শুধু কি পড়ে যাওয়া, সে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল রেলিং পাস করে। আমি সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে ফেললাম এবং তার পিঠে হাত দিয়ে তাকে আমি প্রায় ঝুল থেকে ধরেই ফেললাম। সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। তার কি সুন্দর মায়াবী চেহারা,
চাঁদের আলো সরাসরি এসে তার চেহারার মধ্যে পড়েছে। তাকে দেখতে অদ্ভুত মায়াবী লাগছে এবং এত সুন্দর লাগছে যে তার দিকে তাকিয়ে যে কেউ হয়তো তার প্রেমে পড়ে যাবে, তাকে ভালোবেসে ফেলবে। ঠিক তেমনটাই আমি তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে সে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, এই ছেলে তুমি কে? আর তুমি শুধু শুধু আমার পিছনে চুকি শুধু দাঁড়াও, এখানে দাঁড়াও। আমার আর এখানে থাকা হবে না, কারণ এখানে থাকলেই নিশ্চয়ই নির্ঘাত কোনো একটা অঘটন ঘটবে। নিশ্চয়ই এ ডেকে ওর বাবার কাছে বিচারের জন্য বসাবে। আমি তখন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলাম। আচমকা হঠাৎ করে মিলিয়ে গেলাম, মানে আমার তো পর্দার আড়ালে লুকাতে কোনো সমস্যা নেই, বড় বড় পর্দা আছে, তার আড়ালে এমনভাবে লুকিয়ে পড়ি যে ওরা দেখতেও পায় না। তারপর হঠাৎ করেই সে চিৎকার দিয়ে উঠল। বিবিজান সহ আরও বেশ কিছু দাসী তার দিকে এগিয়ে আসলো। এগিয়ে আসার পর সে বলল, ওই ছেলেটা আবার এসেছিল এখানে, আমার সঙ্গে ধাক্কা খেয়ে আমি পড়ে যেতে গিয়েছিলাম, আমাকে ধরে ফেলেছিল। বিবিজান বলল, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, এরকম কেউ তো এই প্রাসাদে থাকে না। আপনি সে বলল, হ্যাঁ নিশ্চয়ই আমার মাথা টাথা গুলিয়ে গিয়েছে, আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। আর এখন থেকে আমার সঙ্গে হাঁটতে তোমাদের মধ্যে যে কোনো একজন দুজন হাঁটবা, কারণ নিশ্চয়ই আমি ভুলভাল কোনো কিছু দেখছি। তারপর উনি মূল প্রাসাদ দিকে চলে গেল। এখান থেকে মূল প্রাসাদ কাছেই। নিচে ঘোড়ার গাড়িতে উঠে গাড়িটা চলতে শুরু করলো। আমি তখন পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে রাজকুমারীর দিকে তাকালাম এবং দেখলাম ঘোড়ার গাড়িতে উঠে রাজকুমারী সোজা চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বিবিজান এসে আমার কান চেপে ধরলেন, ধরে বললেন যে, দুষ্টামি হচ্ছে তাই না? তার সঙ্গে দুষ্টামি করছিস কিসের জন্য? আমি বললাম, বিবিজান দুষ্টামি করছি না, দুষ্টামি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কিভাবে জানো? আমি যখনই তার সামনে যাই কোনো না কোনো ইনসিডেন্ট ঘটে, কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে দুজনে মুখোমুখি হয়ে আচমকা টাক খেয়ে পড়ে যায়। এখন এখানে আমার কি দোষ আছে বলেন বিবিজান? সে বলল, ঠিক আছে, কিন্তু দেখিস দূরে থাকিস, আবার বেশি কাছে যাইস না, তাহলে কিন্তু খবর আছে। বিবিজান চলে গেলেন। আমার তো তাকে মনে ধরেছে, কিন্তু এই মনে ধরাটাকে নিশ্চয়ই উপেক্ষা করতে হবে, কারণ সে একজন এখানকার সর্দারের মেয়ে, এখানকার খুব বড় একজন জিনের মেয়ে। তার দিকে তাকানো যাবে না, বিশেষ করে সে আমার মনিবের মেয়ে, তার দিকে তো কোনোভাবে তাকানোই যাবে না। তারপর মাঝখানে 2-3 দিন সময় কাটলো, ওর সঙ্গে ওরকমভাবে আমার দেখা হয় নাই। হঠাৎ করে একদিন আমি রাত্রেবেলা বাগানে ফুলে পানি দিচ্ছিলাম আর ফুল গাছের যত্ন নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আমাকে আচমকা সেই মেয়েটি ডেকে বলে, এই তুমি না সেই বদমাশ ছেলেটা, দেখি এদিকে তাকাও। আমি তখন বললাম যে, বাহ, আমাকে তুমি দেখতেও পাচ্ছ? সে বলল, কেন, তোমাকে দেখতে পাওয়া কি দোষের? আমি বললাম, না, তবে আমি যদি চাই তাহলে তুমি দেখতে পারবে, আমি না চাইলে তুমি আমাকে দেখতে পারবে না। আর তাছাড়া আমি তোমার কল্পনা, বুঝতে পেরেছ? সে তখন বলল, হেয়ালি বন্ধ করো, কল্পনা কিসের? তুমি নিশ্চয়ই একজন বদমাইশ জিন, আমাদের প্রাসাদে ঢুকে আমার বাগানের ফুল চুরি করছো তাই না? আমি বললাম যে, হ্যাঁ সেটা ভাবতে পারো, তবে সেটা চুরি করে নিশ্চয়ই স্পেশাল কাউকেই দিব। তখন সে বলল, আমার বাগানের ফুল অন্য কাউকে দিয়ে দিবা? বাবা আসুক, তারপর তোমার বিচার আমি করছি। এই রক্ষী, তোমরা কোথায় আছো? সঙ্গে সঙ্গে আমি মেয়েটার মুখটা চেপে ধরলাম। মেয়েটা কোনো কথা বলতে পারছিল না, মেয়েটা ছোটাছুটি করছিল, আর হাতটাও চেপে ধরলাম। আমি এমনভাবে ধরেছিলাম যে তার সেই নরম এবং তুলতুলে হাতটা তখন লাল হয়ে গেল। আমি বললাম, চুপ করো, তোমার সঙ্গে কিছু কথা আছে, দয়া করে চুপ করো, তোমাকে কিছু কথা বলতে চাই আমি, আসলে সত্যি কথা বলতে। সে তখন বলল, আমি কোনো কিছু শুনতে চাই না তোমার কাছ থেকে, তুমি এখনই দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আমি বললাম, না, এরকম কোনো কিছুই করো না তুমি। তারপর মেয়েটা আচমকা চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে গায়েব হয়ে গেলাম, মানে দৌড়ে একটা জায়গায় লুকিয়ে পড়লাম। কিছু জিন এসে বলল, ওই লোকটা আবার এখানে এসেছে। আমি বললাম, ওরা মনে হয় পাগল, আমাকে খুঁজে পাবে না। মেয়েটা তখন বলল, এদিকে দৌড় মেরেছে। আশেপাশের ওইখানকার জিনেরা খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও পেল না। ওরা সাধারণত জিনেদের মতো করে খোঁজাখুঁজি করছিল আমাকে, কিন্তু আমি তো আর জিন না, আমি তো একজন মানুষ। দুষ্টুমি করতে করতে আমাদের মাঝখানে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। কয়েকদিন সময় মাঝখানে পার হলো। মেয়েটা শুধুমাত্র আমাকে ধরার জন্য বা আমার কাছে আমাকে পাকড়াও করার জন্য বেশ কিছু জিন লাগিয়ে রেখেছে, এবং সে বলে যে এরকম 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 হঠাৎ করে গায়েব হয়ে যায়, অদ্ভুত দেখতে। যারা যারা আমাকে চেনে তাদেরকে না করে রেখেছি যেন কাউকে কিছু না বলে। তারপর হঠাৎ করেই একদিন মনিব ফিরে আসলেন। এর মাঝখানে আরো 2টি ঘটনা। আমি একদিন রাতের বেলা ইচ্ছে করেই ওর কামরায় যাচ্ছিলাম, গিয়েছি প্রায় 10-12 দিন 15 দিন হয়ে গিয়েছে। ওকে দেখতে আমার খুব ইচ্ছে করে, কেন জানি না।
আমি যতই ওর থেকে দূরে থাকতে চাই ঠিক ততই ওকে দেখতে আমার ইচ্ছে করে। এই ইচ্ছেটা আমার কেন বা কিসের জন্য তা আমি জানি না, তবে মেয়েটা যে আমার প্রতি প্রচণ্ড পরিমাণ রেগে আছে তা আমি বুঝতে পারছি। কারণ প্রথম কথা, মেয়েটা সেদিনকে ঘুমের মধ্যে আমাকে দেখে ভয় পেয়েছে। দ্বিতীয় দিন তার উলঙ্গ শরীর আমি দেখে ফেলেছি, এক প্রকার লজ্জাজনক বিষয়। তৃতীয় দিন আমার সঙ্গে ধাক্কা খেয়ে সে প্রায় পড়ে যেতে গিয়েছিল। এর পরের দিন সে আমার সঙ্গে এক প্রকার ঝগড়ায় লাগিয়ে ফেলেছিল। তারপরের দিন তাকে আমি যখন বাসায় দেখতে যাই, তার নিজের কক্ষে, আচমকা ঘুম থেকে উঠে সে আমাকে দেখে সে আবার চিৎকার দিয়ে উঠেছিল অন্ধকারের মধ্যে। কিন্তু তার মধ্যেও তো আমি গায়েব হয়ে গিয়েছিলাম। এটা দেখে মূলত সে খুব বিরক্ত ছিল আমার প্রতি, এবং অনেককে জিজ্ঞেস করার পরেও সে হয়তো আমার হদিশ বা খোঁজ পায়নি, অনেক বেশি রেগে যায়। আমি মাঝে মধ্যে রাত্রেবেলা তাকে দেখতে যেতাম। যাই হোক, এই সমস্ত কিছুর ভান্ডা হয়তো ফাটতে গিয়েছিল। কারণ হচ্ছে, আমার মনিব যে ছিলেন, যিনি মূলত হজে গিয়েছিলেন, তিনি সেখান থেকে ফিরে আসে, এবং ফিরে আসার পর মূলত হচ্ছে তার গার্ড বা অনারে আমাকেই থাকতে হবে, তাকে আমাকেই গ্রহণ করতে হবে, আমাকেই তাকে রিসিভ করতে হবে। তো সেরকমভাবে আমি তাকে রিসিভ করার জন্য মূল যে আমাদের ঘাট আছে সেখানে মূলত গাড়িটা থামবে, সেখানে যাই। যাওয়ার পর তাকে আমি নামিয়ে নিয়ে আসি, এবং আমি তখন তাকে সমস্ত কিছু বলি যে, মনিব, সমস্ত কিছু ঠিক আছে, আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছি, আর সমস্যা হলে আমি আপনাকে সমস্ত কিছু জানাতাম। তিনি তখন বললেন, ভেরি গুড, তোমার প্রতি আমার সেরকম ভরসা আছে এবং সেরকম আশাও আছে, বিশ্বাসও আছে, কোনো সমস্যা নেই। আমি মনিবকে নিয়ে তার মূল প্রাসাদে গেলাম। সেখানে যাওয়ার পর সে আমাকে বললো যে, আমার মেয়েটা কি এসেছে? আমি বললাম, জি মনিব, ম্যাডাম রাজকুমারী আরও 20 দিন আগে এসেছে এবং এসে এখানে থাকছে। আমার যে মনিবের ইয়া ছিল, মানে স্ত্রী ছিল, তাকে আমি আম্মা বলে ডাকতাম। তা বললাম, জি আম্মা বলেন। তিনি তখন বললেন যে, তুমি একটু প্রাসাদে যাও, গিয়ে আমার মেয়েটাকে একটু ডেকে নিয়ে আসো। আর তাছাড়া ও নাকি কয়েকদিন ধরে কোন এক বখাটের পাল্লায় পড়েছে, এখানে আসছে, তোমাকে নাকি কয়েক দফা বলেছে এখানকার রক্ষীরা, কোনো প্রকার নাকি হদিশ করে দিতে পারোনি। তাই আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, আমি সেটা বের করে দিব। আমি একটা মহা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। যদি কোনোভাবে ওর বাবার কাছে বিচার দিয়ে দেয়, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, উনি তখন বললেন যে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু বিশ্রাম নিও, পরে আমরা বিকেলবেলা বের হব তোমাকে সাথে করে। আর আমার মেয়েটা অনেকদিন পর এসেছে, রাতের বেলা তুমি আমাদের সঙ্গে খাবার খেও, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা। তাই বলে আমি এখান থেকে বেরিয়ে আসলাম। বিকেলবেলা মনিবকে সঙ্গে করে গ্রামের আশেপাশে ওনার বড় জমিদারি আছে, সেই জমিদারি দেখার জন্য উনি আমাকে নিয়ে গেলেন। আর হিসাব কিতাবের যে বিষয়টা, আমি যেহেতু জিনেদের ভাষা পারতাম, জিনেদের পড়াশোনা পারতাম, ওদের লেখালেখির সিস্টেম সমস্ত কিছু জানতাম। আর আমি যে বাংলায় কথা বলছি আপনাদের সঙ্গে, এটা বাংলা না, বরঞ্চ ওইখানে জিনেদের সঙ্গে জিনেদের ভাষায় আমি কথা বলতাম এবং কথা বলা শিখে গিয়েছিলাম, সেজন্য আমি ওইভাবেই বলছি। তো আমি সকলের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত হিসাব নিকাশ কমপ্লিট করে তারপর হচ্ছে আমি চলে আসলাম মনিবের সাথে বাসায়। আসার পর সন্ধ্যার দিকে আমি ভাবতেছিলাম যে, ওইখানে যদি কোনোভাবে রাজকুমারী থাকে, তাহলে তো আমার অবস্থা খারাপ করে হয়ে যাবে, আমার অবস্থা খারাপ করে ফেলবে, একদম পুরো খারাপ অবস্থা করে ফেলবে। আমি ভয়ে ভয়ে সেই প্রাসাদের মধ্যে ঢুকলাম। ঢোকার পর দেখি না, সেখানে রাজকুমারী নেই। মনিব বসে আছে, মনিবের স্ত্রী বসে আছে, তার 4 সন্তান মানে ছেলে বসে আছে, আর আরেকটা মেয়ে যে কিনা এখানে মাঝে মধ্যে জামাইয়ের সঙ্গে বেড়াতে আসে, তারা খাওয়া দাওয়া করতেছে। এর মাঝখানে খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ করেই আমি দেখলাম যে ওই মেয়েটি, ওর নাম কিন্তু তখন পর্যন্ত আমি জানি না, মেয়েটি আমার দিকে হেঁটে আসতেছে, মনিবের সব থেকে ছোট মেয়ে। হেঁটে এসে তখন সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তুমি এখানে তুমি এখানে কি করছো? তখন সে প্রচন্ড পরিমাণ রেগে গেল। আমি তো ভয়ে তখন বুক ধরফর করছে। মনিবের পাশে আমি বসে আছি। মনিব তখন বলল, ওকে তুই চিনিস না? চিনিস তো, ও তো তোর প্রাসাদের মূল সমস্ত কিছুর দায়িত্বে আছে, সমস্ত কিছু ওই দেখভাল করে, তুই ওকে চিনিস না? ও এখানে থাকবে না? এখানে থাকলে সমস্যা কি? থাক না, আমি দাওয়াত করেছি। তখন সে বলল, বাবা বিষয়টা ওইটা না, বাবা ওইটা। তো ওই মুহূর্তের সঙ্গে সঙ্গেই আমি তখন মাফ চাওয়ার মতো একটা ইঙ্গিত করলাম। সে তখন আমার দিকে তাকালো। তারপর আবার ওই মনিব বলল যে, ও খুব ভালো ছেলে, খুবই ইমানদার ছেলে, খুব নেককার ছেলে, ও আমাদের এখানকার সমস্ত কিছু দেখে রাখে, হিসাব কিতাব করে, আর ও হচ্ছে একটা মানুষ, ও কিন্তু জিন না। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ও শান্ত হয়ে গেল। কেন শান্ত হয়ে গেল জানি না, বুঝতে পারলাম না। ঠিক আমার বরাবর উল্টো দিকে এসে বসলো চেয়ারে। বসার পর আমার দিকে সে তাকিয়ে আছে। তাকিয়ে সে হঠাৎ করে তার পা দিয়ে আমার পায়ের একটা গুঁতা দিল।
তারপর একটা মানে হুঁশিয়ারি বার্তা তার আঙ্গুল দিয়ে দেখালো, মানে বললো এরকম ভাবে যে তোর খবর আছে, এরকম কোনো কিছু একটা বললো। কিন্তু ও হঠাৎ করে চুপ হয়ে গেল কিসের জন্য? ওর সঙ্গে এত ফাজলামি করেছি, এত ভণ্ডামি করেছি, কিন্তু তারপরেও ও আমাকে কেন সকলের সামনে এক্সপোজ করলো না, এটাই আমি বুঝতে পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে ওরা সকালে গল্প করছিল। তারপর ওর বাবার সঙ্গে মানে মনিবের সঙ্গে গল্প করছিল, কীরকম পড়াশোনা চলছিল বা কীরকম হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কি না, এই সমস্ত কিছু জিজ্ঞেস করলো। তো বলো কিছু সব ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ওকে। ওইখান থেকে তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে উঠে যাচ্ছিলাম, তখন মেয়েটা আমাকে ডাক দিল, বললো এই যে শোনেন, দাঁড়ান এখানে। আমি বললাম সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে ইচ্ছে করে কোনো কিছু করিনি, আমাকে মাফ করে দেন। সে তখন বলল, আমার নাম ম্যাডাম না, আমার নাম সুরাইয়া, আজকে থেকে তুমি আমাকে সুরাইয়া বলে ডাকবে। তোমাকে কত ধানে কত চাল সেটা আমি বোঝাবো। কারণ হচ্ছে তুমি আমাকে এই কয়েকদিন যে পরিমাণ ডিস্টার্ব করেছো আর যে পরিমাণ আমাকে টেনশনে রেখেছো, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের সকল জিনের থেকে আলাদা, এটা আমাকে বেশ খানিকটা ভুগিয়েছে। এই কারণে আমিও তোমাকে ভুগিয়ে ছাড়বো। দাঁড়াও, আমি কতদিন তোমার জন্য ঘুমাইনি ঠিক মতো জানো? আমি ভেবেছিলাম হয়তো কোনো অন্য গোত্রের কোনো খারাপ জিন হবে যে কিনা আমার পিছনে লেগেছে। তোমাকে আমি মজা দেখাচ্ছি, তুমি একজন মানুষ না, তোমার মধ্যে তো জিনাদের ক্ষমতাও নেই, দেখো তোমার সঙ্গে আমি কি করি। আমি বললাম ম্যাডাম, সে বললো তোমাকে বলেছেন আমাকে সুরাইয়া বলে ডাকবে। আমি বললাম সুরাইয়া, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি সব কিছু মানছি, কিন্তু ওইটা কিন্তু ঠিক ছিল। সে বললো কোনটা? আমি যখন তার বুকের দিকে তাকালাম, সে বললো বুকে হাত দিয়ে, তার কিন্তু কাপড় পরা, সেগুলো একদম মেরে ফেলবো এই কথা কাউকে বললে। আমি বললাম আমি কিন্তু দেখেছি বুকের ঠিক মাঝখানে বড় বড় দুটো তিল আছে, আমি যদি কাউকে বলে দেই তাহলে কি সেটা ভালো হবে? সে তখন বলল কি দেখেছো আর? আমি বললাম আর কিছু দেখি নেই, পিঠের ওইখানে একটা জন্মদাগ আছে আর পিঠের নিচে। সে তখন বললো একদম মেরে ফেলবো, কিন্তু তাতে আমার পেছন পেছন চলো, কাজ আছে তোমাকে দিয়ে, একটা জায়গায় যাব, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে, আর বাবার কাছ থেকে তুমি অনুমতি নিবে, বাবা সাধারণত আমাকে যেতে দেয় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে সুরাইয়া ম্যাডাম। প্রথমে সে আমাকে ব্ল্যাকমেল করতে চাচ্ছিল, কিন্তু তখন বুঝতে পারলাম মেয়ে মানুষ হোক বা মেয়ে জিন হোক, তাদের বুদ্ধি সবসময় হাঁটুর নিচেই থাকে, আর এমনিতেও জিনেরা একটু কম বুদ্ধি সম্পন্ন হয়, সেটা আমি দেখেছি। সুরাইয়া তখন আমাকে বলল যাও বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, বলো যে আমাকে নিয়ে এক জায়গায় যাবে বা আমি অমুক জায়গায় যাব। আমি বললাম এখন যাবা? এখন তো খাবার খেলে সবে মাত্র। ওগুলো খাবার খেলাম বলেই তো এখন যাব, বেশ কিছুদিন ধরে যেতে পারছিলাম না, আসলে আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে হবে, সেই সঙ্গে আরও একটা জায়গায় যেতে হবে, আমি এত কিছু জানি না, তুমি বাবার কাছে কি বলবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে, অপরাধ যেহেতু করেছি তার মার্জনা পেতে হলে একটু একটু অপরাধ বোধ শোধ করতেই হবে, ঠিক আছে তাহলে চলো। তারপর আমি ওর সঙ্গে আমার যে মনিব আছে মনিবের কক্ষে গেলাম। ও তখন বলল বাবা, আমার বান্ধবীর সঙ্গে একটু দেখা করতে যাব, আর সেইখানে থেকে একটু আসতে দেরি হবে, আমাকে কি? তখন মনিব বলল ঠিক আছে যাও, তুমি ওকে সাথে করে নিয়ে যাও। আমি বললাম যে মনিব আমি? সে তখন বললো হ্যাঁ তুমিও যাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর ও আমার সঙ্গে বাইরে বেরিয়ে আসলো। আমি বললাম তুমি কিভাবে জানলে যে আমার সঙ্গে যেতে বলবে? ও তখন বললো আমি জানি, বাবা তোমাকে খুব বেশি ভরসা করে, বাবা অবশ্য তোমার কথা বলেছিল আমাকে কয়েকবার, আর আম্মাও কয়েকবার বলেছে, কিন্তু তুমি যে সেই ছোকরা আমি জানতাম না, তবে তুমি বুদ্ধিমান আছো, চলো এখনই বের হবো আমরা, আগে প্রাসাদে চলো, তুমি এই অবস্থায় চলো। আমি বললাম যে একটু ফ্রেশ হয়ে আসি, আমি আসছি। তারপর সে বললো একদমই লাগবে না, আমি যেটা বলবো সেটা শুনবা, তা না হলে কিন্তু বাবার কাছে গিয়ে বলে দিব, তোমার কোনো ব্ল্যাকমেল চলবে না, আর বাবার কাছে গিয়ে যদি বলি যে তুমি এরকমভাবে আমাকে দেখে ফেলেছো, তখন বাবা তোমাকে একদম দিবে ভালো মতো। আমি বললাম বাপ রে বাপ, মেয়েটা বুদ্ধিমতী আছে। সে বলল কি বললে? আমি বললাম না কিছু না। আচ্ছা ঠিক আছে তুমি চলো, আমি আসছি। তাই বলে সে তাকে নিজের কক্ষে নামিয়ে দিয়ে আমি আমার নিজের ঘরে আসলাম। ভাবলাম মেয়েটা আমাকে দিয়ে কি না কি করাবে, আমি কার পাল্লায় ফেসে গেলাম। মেয়েটাকে এমনিতে আমার খুব ভালো লাগে, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ যৌবন, তারপর তার পুরো শরীরটা আমি দেখে ফেলেছি। এখন তো আমার মন মানছে না, আমি তখন পুরো যুবক, এরকম ইয়াং একজন ছেলে, এরকম অবস্থায় এরকম একজন যুবতী মেয়ে, ছি 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 ছি, এটা ঠিক হচ্ছে না। আমি ভাবনা বাদ দিয়ে ভালো একটা কাপড় পরে বাইরে বের হলাম। দেখলাম মেয়েটা ওপর থেকে আমাকে ডাকছে, বললো তুহিন এদিকে আসো তো, একটু কাজ আছে। আমি বললাম কি কাজ?
এদিকে আসতে বলেছি, আসো। সুরাইয়া তখন আমাকে ডাক দিল। আমি উপরে গেলাম দোতলার ঘরে। দেখলাম সুরাইয়া সেখানে দাঁড়িয়ে কিছু একটা করছে, কাপড় চেঞ্জ করে যে পর্দার আড়ালে সেই পর্দা। বললো এখানে আসো। আমি বললাম কি হয়েছে? তখন ও বললো একটু কাজ করে তো, আমার এই পিছনের ফিতাটা বেঁধে দাও তো, বিবিজান কোথায় গিয়েছে আমি খুঁজে পাচ্ছি না, ডাক দিয়েছি বেশ কয়েকবার। আমি বললাম যে এইটা কিভাবে করব আমি? ও বললো কেন, সেদিনকে দেখার সময় বুঝি তোমার কোনো কিছু মনে হয় নাই যে এটা কিভাবে দেখলাম আমি? করো তাড়াতাড়ি, সমস্যা নেই। তারপর আমি ওই ফিতাটা ধরে বেঁধে দিলাম। আমি বললাম তোমার জন্মদাগটা কিন্তু বেশ বড়, সেদিনকে হাফসা দেখেছিলাম, আজকে পুরোটা দেখে ফেললাম। বললো তুহিন, তোমাকে আমি, যাও তাড়াতাড়ি যাও, গাড়ি বের করতে বলো। তারপর আমি বের হয়ে আসলাম। কিছুক্ষণ বাদে মেয়েটা বের হয়ে আসলো। আমি তো ওর সামনের দিকে চেহারা দেখিনি, এত সুন্দর করে সেজে আছে, আজ পর্যন্ত ওকে এত সুন্দরভাবে আমি দেখিনি। লাইটের আলোতে তাকে যেন একদম অদ্ভুত স্বর্গের অপ্সরার মতো লাগছিল। এত সুন্দর যে কেউ হতে পারে বা কারোর চেহারা হতে পারে, সেটা আমি ওকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। এত পরিমাণ মায়াবী, এত পরিমাণ সুন্দরী সে। আমি বললাম তোমাকে তো খুব সুন্দর লাগছে। ও বলল হ্যাঁ, আমি আসলেই খুব সুন্দর, দেখতে খুব সুন্দর না আমাকে? আমি বললাম হ্যাঁ, খুব সুন্দর এবং খুব মায়াবী, তোমাকে আমার খুব। একথা বলতে সে বলল উঠো, গাড়িতে উঠো। আমি গাড়ির ভিতরে উঠে বসলাম। এত পরিমাণ সুন্দর লাগছিল ওকে দেখতে। গাড়িটা চলতে শুরু করলো। খানিকক্ষণ বাদে গাড়িটা শূন্য ভাসতে শুরু করলো। বিরান জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। আকাশে তখন ভরা জ্যোৎস্না। এত সুন্দর লাগছিল, আমার যেন নিজের মনটাই একদম অশান্ত হয়ে উঠল। আমার বাড়ির কথা মনে পড়তো না, খুব মাঝে মধ্যে মনে পড়তো। আমার 8 বছরের জেল জীবন, এই জেল জীবন কাটিয়ে আসার পর থেকে এখানে আসার পর যে এরকম একটা জিনিস হয়ে যাবে, এরকম ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তা আমি কখনো ভাবতে পারিনি বা কল্পনাও করতে পারিনি। আমি তখন ওর সঙ্গে চলে গেলাম ওর যে ইসের সাথে, বাহনের সাথে, ওর বান্ধবীর বাড়িতে। আমি ভেবেছিলাম হয়তো সুরাইয়ারা যেরকম বড় লোক বা ওরা যেরকম বড় ঘরের, নিশ্চয়ই ওর বান্ধবীও ওরকম বড় কোনো ঘরের হবে, বড় কোনো জিন পরিবারের হবে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমি দেখলাম বাহনটা একটা গ্রামের বাড়ির সামনে নামলো। বাড়িটা গোল, ছোট একটা কুঠিরের মতো। সেখানে সুরাইয়ার এক বান্ধবী থাকে, ছোটবেলার বান্ধবী। বেশ খানিক্ষণ ওড়া লাগেনি, অল্প একটু ওড়ার পরই ওইখানে এসে সেই বড় বাহনটা পড়ে। বাহনের সামনে 2জন জিন আছে, ওরাই মূলত ওই গাড়িটা চালিয়ে নিয়ে আসে। আর ভেতরের পেছনের কক্ষের ভিতরে আমি এবং সুরাইয়া বসেছিলাম। আমি সেখান থেকে বের হলাম। বের হওয়ার পর তারপর যখন সুরাইয়া আমাকে বলল চলো, আমি বললাম কি সুন্দর জায়গা এটা, এটা তো আমার বান্ধবীর বাসা। পুরো একটা গ্রাম, গ্রামের একটা কর্নারের দিকে এই বাড়িটা নির্মাণ করা, বেশ গোল করে ধান রাখার মতো কত কিছু জিনিস আছে, মশামতের ভিতর ফসল রাখে। আমাদের এখানকার 80-90 দশকে যেরকম প্রাচীন গ্রাম, এই গ্রামটা ঠিক সেরকম। পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে চলেছে, সম্পূর্ণ ঘাস দিয়ে ঘেরা চারিপাশটা। এত চমৎকার এবং মায়াবী লাগছিল দেখতে। আমি নিজেই যেন এগুলো দেখে একদম অবাক হয়ে যাচ্ছিলাম। আমার অবাক হওয়ার ঘোর কাটছিল না। খানিকক্ষণ বাদে সুরাইয়া ভেতরে ঢুকে ঘরের দরজাটা খুলতে বলল। ভেতর থেকে বেরিয়ে আসলো আরেকটা মেয়ে। ওই মেয়েটাও সুরাইয়ার মতো সুন্দরী, তবে জরাজীর্ণ এবং একটু অন্যরকম কাপড় পরা। সুরাইয়াকে দেখে সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরলো আর একে অন্যকে বলল কতদিন পর তোদের সঙ্গে দেখা। সত্যি আমার অনেক আনন্দ লাগছে, ছোটবেলায় কত আমরা খেলে বেরিয়েছি, তাই না? ওদেরকে এরকম আনন্দে থাকতে দেখে আমার নিজের কাছেও বেশ আনন্দ লাগছিল। বাইরে থেকে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবী বলে উঠল, এই ছেলেটাকে, ওকে তো দেখতে জিনের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে মানুষ। তখন সে বলল তুই কি মানুষ দেখেছিস এর আগে? ওর বান্ধবী রুফিয়া তখন বলল হ্যাঁ, মানুষ দেখেছি, মানে অবশ্যই দেখেছি, আমি গিয়েছিও। ও তখন বলল মানুষরা খুব ভালো হয়। এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। আমি ভেতরে গেলাম। এরা খুব দরিদ্র, ওদের মতো ওরকম না। সুরাইয়া যেরকম অনেক বড় লোক, ওদের মতো ওরকম না। ভেতরে যাওয়ার পর ওদের যে জিন আঙ্কেল ছিল, মানে হচ্ছে গিয়ে ওর বান্ধবীর বাবা এবং মা, ওরা আমাদের খুব সুন্দরভাবে আতিথ্যে আপ্যায়ন গ্রহণ করলেন এবং আমাদেরকে খুব সুন্দরভাবে তারা খাওয়ালেন, দাওয়ালেন, গল্প করলাম আমরা তাদের সঙ্গে বেশ খানিক্ষণ বসে। পাশাপাশি তারা আমাদেরকে তো যেতে দিতেই চাচ্ছিলেন না। সুরাইয়া বলল আসলে চলে যেতে হবে, বাবা অল্প সময়ের জন্য অনুমতি দিয়েছেন, যদি থাকার হয় আরেকদিন এসে থাকবো, আসবো আরেকদিন, ঠিক আছে? আর হ্যাঁ রুফিয়া, তুই বেড়াতে যাস, ঠিক আছে? তোর জন্য তো আমি বলি যে বেড়াতে যাস। ও তখন বলল হ্যাঁ, এতদিন তো জানতাম তুই ছিলি না এখানে, এখন এসেছিস যেহেতু বেড়াতে যাব। আর হ্যাঁ তুহিন ভাই, তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো,
তুমি বেশ ভালো একটা ছেলে, পাশাপাশি বেশ বুদ্ধিমানও বটে। ওইটা দেখে তখন সুরাইয়া বলল, থাক থাক, ওকে আর ওটা বলতে হবে না। সুরাইয়া কেমন যেন একটু হিংসা করছিল, এটা আমি দেখে খানিকটা বুঝতে পারছিলাম। রুফিয়া তখন বলল যে আসলে তোমার সঙ্গে কথা হবে তুহিন ভাই, এখন তাহলে যাও। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে। ওইখান থেকে আসার পর ওরা বিদায় দিল একে অন্যকে জড়িয়ে ধরে। গাড়িতে ওঠার পর তখন সুরাইয়া আমাকে বলল, খুব ভালো কথা হচ্ছিল রুফিয়ার সাথে, তাই না? মনে হচ্ছিল একে অন্যকে কত দিন ধরে চেনো। তুমি আমার এখানে এসো আবার তুহিন ভাই, এটা বলে আমাকে ভেঙাতে লাগলো। আমি বললাম, তোমার তো রাগ হচ্ছে কিসের জন্য? ও যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে করলো, তোমার সমস্যা কোথায়? ও তখন বললো, না, ও কেন তোমাকে পছন্দ করতে যাবে? তোমার বান্ধবী, তোমাকে কেন পছন্দ করতে যাবে? এবার আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম, নিশ্চয়ই ও কোনো একটা জলার গন্ধ পাচ্ছে, মানে আমি ওর শরীর থেকে জলার গন্ধ পাচ্ছি। আমি বললাম, রুফিয়া মেয়েটা সুন্দর আছে, খুব রূপবতী, আমার সঙ্গে মানাবে, তাই না? তোমার বান্ধবী তো, দেখো একটু সেটিং করে দিতে পারো কিনা। তোমরা তো বড় লোক জিন, তাই না? আমরা তো চাইলেই রুফিয়ার সঙ্গে প্রেম করতে পারবো, ওরা বেশ ভালো। ও তখন বললো, একদমই না, তোমাকে এখানে নিয়ে আসাই ভুল হয়েছে। গাড়িটা চলতে শুরু করলো। ও আমার দিকে তাকাচ্ছিলই না, মুখ ব্যাকা করে অন্যদিকে তাকিয়েছিল। তারপর আমাকে সঙ্গে করে নিয়ে এক বড় বিশাল আকৃতির হ্রদের পাশে গিয়ে দাঁড়ালো। ও রাগ করে আছে, মুখ ফুলিয়েও আছে বটে। তারপর আমাকে বলল, এখানে নিয়ে এসেছিলাম তোমাকে, এখানে তোমাকে আনবো বলে ভেবেছিলাম, তবে এখন চলে যাব। জায়গাটা খুব সুন্দর, আমার খুব প্রিয়, অনেকদিন এখানে আসি না, আজকে আসলাম, তবে তুমি দূরে যাও, আমার কাছে আর বসবে না, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। তারপর বেশ খানিক্ষণ ও চুপচাপ সেখানে বসে রইল। আমি বললাম, তবে রুফিয়ার সঙ্গে তুমি হাজার গুণ সুন্দর, ও তো মোটেই সুন্দরী না, তুমি কিন্তু অনেক সুন্দর আছো। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম আমি তোমার বিছানায়, পর্দার আড়াল থেকে তোমাকে দেখতে এত মায়াবী লাগছিল। ও তখন একটু মুচকি হেসে বলল, থাক, আর পাম দিতে হবে না। আমি বললাম, পাম না, সত্যি সত্যিই বলছি, তুমি অনেক সুন্দর এবং তোমার দিকে তাকালে অনেক ভালো লাগে আমার। ও তখন বলল, সত্যি আমি অনেক সুন্দর, তাই না? আমার বান্ধবীরা এটা মানতে চায় না, তবে রুফিয়া আমার থেকে অনেক বেশি সুন্দর। আমি বললাম, একদমই না, রুফিয়ার থেকে তুমি অনেক বেশি সুন্দর, তোমাকে তো আমি সম্পূর্ণটা দেখেছি, তাই না? তাই বলার পর বলল, তুহিন একদম মেরে ফেলবো কিন্তু, এই কথা যদি কাউকে বলো। আমি বললাম, না, কাকে বলবো, বরঞ্চ তুমি ওদের থেকে অনেক বেশি সুন্দর, তোমার ভেতরটা সব থেকে বেশি সুন্দর। তারপর আবার বলল, আহা থাক না, বাদ দাও, এই জায়গাটা আমার খুব প্রিয়, আমি এবং রুফিয়া প্রায় দিনই এখানে আসতাম বেড়াতে এবং খুব ভালো লাগতো আমার এই জায়গাটা। দেখো খুব সুন্দর না? সামনেই একটু পরে বড় করে একটা থালার মতো চাঁদ উঠবে, আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আমি বললাম, হ্যাঁ, খুব সুন্দর জায়গা, এরকম জায়গা এর আগে আমি কখনো দেখিনি। বেশ খানিক্ষণ আমি এবং ও ওইখানে বসে রইলাম। তারপর ও আমাকে বলল, তুমি আমার সঙ্গে এরকম ফাজলামিগুলো কেন করলে বলো তো? তুমি তো এগুলো না করলেও পারতে। আর মূলত হচ্ছে, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো দুষ্টু বা বখাটে জিন, আমাকে বিরক্ত করার চেষ্টা করছো। শহরে অনেক জিন আছে যারা কিনা আমাকে এরকম উত্ত্যক্ত করে, ভেবেছিলাম তোদের মধ্যে থেকে একজন হবে হয়তো। পরে দেখলাম যে না, তুমি অবশ্য এমনিতে ভালো আছো, তবে আমার সঙ্গে এরকম মজাটা না করলেও পারতে। আমি তখন ওকে বললাম, ইচ্ছে করে কিছুই করিনি, এই প্রাসাদে হঠাৎ করেই যদি কেউ একজন চলে আসে আমি কিভাবে বুঝবো? প্রথম দিন যখন তোমাকে আমি সেখানে দেখলাম, ওইখানে দেখিয়ে তোমাকে আমি সত্যি মূর্ছা গিয়েছিলাম, অবাকই হয়েছিলাম যে এখানে একজন এরকম শুয়ে আছে। তারপর তুমি আচমকা ঘুম থেকে উঠে গেলে। এর পরের দিন তোমার ওয়াশরুমে ঠিক করার জন্য কিছু জিনিসপাতি লাগিয়ে দেওয়ার কথা ছিল, সেগুলো লাগানোর জন্য আমি গেলাম, তোমাকে রুমে খুঁজলাম, কোথাও পেলাম না। দেখি তুমি ওয়াশরুমে ঢুকে বসে আছো। এখন আমি কিভাবে বলবো যে তুমি এখানে গোসল করছিলে? আমি তো আর জানতাম না, এভাবেই আচমকা হয়ে গিয়েছে, মাফ করে দিও আমাকে, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। তারপর থেকে দেখলাম যা হচ্ছে হতে থাকুক, এটাকে ঠিক করার দরকার নেই। অবশ্য প্রাসাদের অনেকেই আমাকে হেল্প করেছে, তার মধ্যে বিবিজান একজন। বিবিজান আমাকে খুব পছন্দ করে, তো এই জন্য উনি তোমাকে কিছু বলেননি। তারপর বললো, দাঁড়াও, বিবিজানকে গিয়ে দেখছি। আমি বললাম, থাক না, ওনাকে কিছু বলো না, দয়া করে আমাকে বলো। ও বললো, তুমি খুব ভালো, এরকম মানুষ এর আগে আমি কখনো দেখিনি, মানে কোনো জিন বা মানুষই তো আমি দেখিনি, তবে মানুষের সঙ্গে মিশে আমার কাছে বেশ ভালোই লাগছে। আচ্ছা, তুমি এখানে কিভাবে আসলে আর আমাদের বাড়িতে কিভাবে আসলে? কিছুই তো বুঝতে পারছি না, কোনো হিসাব মেলাতে পারছি না। তোমার সঙ্গে কিন্তু আজকেই আমার পরিচয় হয়েছে হিসাবে, কারণ ওই খাওয়ার সময় আমি তোমাকে প্রথমবার দেখেছি, আর আমরা একে অন্যের সঙ্গে পরিচিত প্রায় 1 মাস ধরে, তাই না? কিরকম আচমকাভাবে পরিচিত হয়ে গেলাম। আসলে তুমি মানুষ এটা জানার পরে আমি তখন আব্বাকে কিছু বলিনি, ভেবেছি তোমাকে একটু বাজিয়ে দেখব। তবে তুমি যদি কোনো উল্টাপাল্টা কিছু করো আর আমার কথা না শুনো,
তাহলে কিন্তু আমি সব কিছু বলে দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কিছুই উল্টাপাল্টা করব না, তুমি যা বলবে সেটাই আমি শুনবো। তোমাকে দেখভাল করার জন্যই তো আমাকে আমার মনিব এখানে রেখেছেন। তখন ও বললো তুমি তাকে মনিব বলে কেন ডাকো, আর তুমি এখানে কিভাবে এসেছো, তুমি যে একজন মানুষ, আমাদের জিনের এখানে কেন এসেছো? আমার তখনই মন খারাপ হয়ে গেল। আমি মন খারাপ করে সেখানে বসে পড়লাম। আমি বললাম কি বলবো, বললে তুমি কিভাবে বিশ্বাস করবে বলো, এটা কি বিশ্বাস করার মতো কথা? ও তখন বললো না তুমি বলো, আমি শুনতে চাই। অনেক জোর জবস্তি করে আমার হাত ধরে বললো বলো, আমি শুনতে চাই তো, তুমি বলো। আমি বললাম আমার বয়স যখন 10 বছর তখন আমি এখানে আসি। তারপর থেকে আমাকে এখানে দীর্ঘ 8 বছর জেল খাটতে হয়েছে। আর বাকি যে 2 বছর সাজা আছে, সেই 2 বছর সাজা আমি তোমার বাবার চাকর হয়ে কাটাচ্ছি। তারপর হয়তো আমি বাড়িতে যেতে পারবো, বাড়িতে গিয়ে থাকতে পারবো। বাড়িতে বাবা মার কথা খুব মনে পড়ে, মাঝে মধ্যে যখন জেলখানে থাকতাম তখন খুব মনে পড়তো। ও তখন অবাক হয়ে বলল কি বলছো, জেলখানায় মানে? তুমি জেলখানায় থাকবে কিসের জন্য, মানে কিসের জন্য, কি হয়েছে তোমার? আর তুমি, আমি তখন সমস্ত ঘটনা খুলে বললাম। একে একে সেই সাপকে মারা, তারপর সেখান থেকে জিনেরা আমাকে তুলে নিয়ে যাওয়া, সেখানে বিচার হওয়া, নতুন জেলে পাঠানো, জেলের জীবন, কত কষ্ট করে জেলের জীবন বার করা, তারপর সেখান থেকে তোমার বাবার হাতে পড়া, এই সমস্ত কিছুই আমি বললাম। বলার পর দেখলাম ও বসে বসে কান্না করছে আমার দিকে তাকিয়ে। বলল সেই ছোট্ট থাকতে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে, এখন তোমার বয়স 20 বছর প্লাস হবে, তুমি এখানে আসার পর বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করনি? আমি বললাম করেছি তো, সেই ছোট আমি, এত ছোট বয়সে আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল। তারপর থেকে তো আমি এখানেই আছি, তবে এখানে আসার পর আমি খুব সুখী আছি, ভাবছি এখানেই থেকে যাব কোন একটা কাজের মেয়েকে, অথবা। ওই কথা বলার পর সে বলল অথবা কি? আমি বললাম না কিছু না, অথবা কাউকে বিয়ে করে এখানেই থেকে যাব। তোমাদের এখানকার পরীরা তো খুব সুন্দর হয়, জিনেদের থেকে খুব সুন্দর হয় এবং খুব ভালো হয়, সুদর্শন হয়। জিনেরা একটা দেখতে কেমন যেন, আমার কাছে ভালো লাগে না খুব একটা। ও তখন বলল আমার কাছেও জিন ভালো লাগে না, কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগে। তবে তুমি এখানে বেশি করে থেকে যাবে, ভালো হবে, থেকে যেও, বেশ ভালো জায়গা, বাড়িতে গিয়ে বার করবে বাকি। আমি বললাম সাজার মেয়াদ আর 1.5 বছরের মতো আছে, তারপর চাইলে আমি এখান থেকে চলে যেতে পারবো, বা এখানে থাকতেও পারি। বাড়িতে গিয়ে কী বা করবো? আমার বাবা মা হয়তো ভাবছে আমি হয়তো মারা গিয়েছি, বা আমি হয়তো আর বেঁচে নেই, এরকম কোনো কিছু একটা হয়তো তারা ভাবছে। ভাবলে কি, আমি তো এখন আর যেতে পারবো না, আর হঠাৎ করে যদি তাদের সামনে গিয়ে উদয় হই, তারা কি ভাববে জানি না। তবে আমি বাড়িতে একবার হলেও যেতে চাই, আর এখানে থাকার একটা প্ল্যান আছে, দেখি তোমাদের এখানে থাকা যায় কিনা। জায়গাটা থাকার হিসেবে মন্দ না, দেখো কোনো ভালো মেয়েটে পাও কিনা, তাহলে আমাকে বিয়ে দিয়ে দিও। ও তখন বললো হ্যাঁ তুহিন, তুমি বিয়ে করতে চাচ্ছ এখানে? তাও যাই হোক আমি দেখবো। তারপর বললাম তোমার বান্ধবী রুপিয়া, সেও কিন্তু খারাপ না। ও বললো একদম আমার বান্ধবীর দিকে তো চোখ বাড়াবে না, আমার বান্ধবীর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? এ কথা বলে ও সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, মুখটা চেপে ধরলো। আমি বললাম কি কি বললে? ও বললো না কিছু না, চলো অনেক রাত হয়েছে, বাবা দেখলে বকবে, এখন পর্যন্ত আসেনি। সারা রাস্তা আমি এবং ও কোনো কথা বললাম না, চুপচাপ একদম নিরিবিলি আমরা আসলাম। খানিকটা আসার পরই ও তখন ঘুমিয়ে পড়লো। সোরাইয়া ঘুমিয়ে তখন আমার কাঁধে ওর কাঁধটা মাথাটা রাখলো। আমি আর সেটা সরালাম না। গাড়িটা যখন সব করে নড়াচড়া দিয়ে নামলো, তখন ও যে আমার কাঁধে মাথা রেখেছে সেটা ও দেখে খানিকটা লজ্জা পেল। তারপর নিচের ওড়না সামলালো এবং কাপড় সামলে বললো চলে এসেছি? আমি বললাম হ্যাঁ। ওকে তখন ধরে আমি ওর রুম পর্যন্ত দিয়ে আসলাম, মানে ও ঘুমিয়ে পড়েছিল, যাক রুম পর্যন্ত তাও এগিয়ে দিয়ে আসলাম। বললাম থাকো তাহলে, কোনো কিছু লাগলে ডাক দিও, আমি নিচের কক্ষে আছি। তারপর ও গিয়ে ওই অবস্থায় ঘুমিয়ে পড়লো, ওরকম অবস্থায় খুব টায়ার্ড ছিল, আর মূলত হচ্ছে ওরকম অবস্থায় ঘুমিয়ে গেল আর কি, প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছিল মনে হয়। তো ও সারাদিন এমনিতেই জেগেছে, যেনারা দিনের বেলা ঘুমায় না রাতের বেলা ঘুমায়। তারপরেও ওই সময় গিয়ে ঘুমিয়ে পড়লো, তখন প্রায় রাত 12টা-1টার পর হবে, 2টার কাছাকাছি হতে পারে, এত রাত হয়েছে। ওখানে ঘুমিয়ে পড়লো। আমি দেখিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। তারপর ওর পায়ে যে জুতা ছিল জুতাটা খুলে দিলাম, খুলে দিয়ে হাতে চুড়ি ছিল সেটা চাপ খাচ্ছিল, হাতের চুড়িগুলো খুলে দিলাম। খুলে দিয়ে তখন তার গায়ে সুন্দর করে চাদর এঁটে দিয়ে আমি তখন শুইয়ে দিয়ে চলে আসলাম। ও জানি না কি হয়েছে, আমি যখন বেরিয়ে আসলাম তখন ওনাকে আমার দিকে তাকিয়েছিল, আমি এটা দেখতে পাইনি, ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বেরিয়ে আসার পর কেন যেন ওর কথা মনে পড়ছিল,
আমাদের আজকের জার্নিটা আজীবন মনে থাকবে। এবং খুব খুব করে ওকে আমি এই ঘটনাটা বারবার মনে করার জন্য বলতে চাচ্ছিলাম। তারপর ওই দিনকে কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, সকাল তো না, দুপুরের পর জেনারা ঘুম থেকে ওঠে মোটামুটি 3টার দিকে। আমি নিজেও এখানে আসার পর খানিকটা অভ্যাস পরিবর্তন হয়ে গিয়েছিল। ওই সময়টা ঘুম থেকে উঠলাম। ওঠার পর আশপাশে তাকিয়ে দেখি সমস্ত জেনারা উঠে পড়েছে, কাজবাজ করছে। আমি চারপাশটা বাগান পরিচর্যা করতে লাগলাম। বিকালের দিকে তখন বাগানের আশপাশটা পরিচর্যা করে আমি উঠছিলাম, হাতে পায়ে কাদা ময়লা লেগেছিল। ওই মুহূর্তে হঠাৎ করে দেখি সুরাইয়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলল, কি ব্যাপার, বাগান পরিচর্যা করছো? বাগানটা তুমি তৈরি করেছো তাই না? আমি বললাম, হ্যাঁ, মনিব বলেছিল যে এখানকার বাগানটা তার মেয়ের জন্য তৈরি করতে, সেহেতু এই বাগানটা আমি ওরকমভাবে ওই জন্যই তৈরি করে রেখেছি। সুন্দর হয়েছে না? আমি সমস্ত ফুলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলাম, সমস্ত জিনিস ওকে দেখালাম। বললাম, এই জিনিসগুলো খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে, আমি নিজে হাতে এগুলো ফুল ফুটিয়েছি। ওইখান থেকে বেশ কিছু ফুল ওকে দিলাম। দেওয়ার পর ওর সঙ্গে কথা বলছিলামই, ঠিক সেই মুহূর্তে একটা বড় বাহন, মানে খুব বড় না, মোটামুটি একটা বাহন দুটো ঘোড়া টেনে নিয়ে আসছে। সেই বাহনটা বা গার্ডেনের ওইখানে থামলো। থামার পর তার ভিতর থেকে রুফিয়া নেমে আসলো। রুফিয়া আমাকে বলল, তুহিন কেমন আছো তুমি? মানে ওর বান্ধবীর সঙ্গে আগে দেখা না করে ও আমার সঙ্গে এরকমভাবে করলো। তখন সুরাইয়া বলল, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে কি চোখে পড়ছে না? তুহিন কি এত মনে ধরেছে? ও তখন বললো, আরে না, সেই জন্য না, এমনিতেই ওর কথাবার্তা আমার কাছে বেশ ভালোই লেগেছে, ও বেশ ভালো একটা ছেলে। তারপর কেমন আছিস বল? বাহ, খুব সুন্দর ফুল হয়েছে তো, তোদের বাড়িতে প্রায় 1 বছর পর আসলাম, কি আমাকে কিছু খাওয়াবি না? অতিথি আপ্যায়ন তো অন্ততপক্ষে করবি। তখন সুরাইয়া বলল, হ্যাঁ করব, চল। তারপর বাগান থেকে ফুল ছিঁড়ে যখন আমি ওর হাতে দিয়েছিলাম, ও তখন বললো, খুব সুন্দর তো দেখি। আমার হাত থেকে ওই রুফিয়া ফুল নিয়ে গেল কিছু। ফুল নিয়ে যাওয়ার পর তখন আমার দিকে একদম আগুন চোখে তাকিয়েছিল সুরাইয়া। আমি ওটা দেখতে পেয়েছি। সুরাইয়া কি তাহলে আমার মতো মনে মনে পছন্দ করে? আমি তো সুরাইয়াকে পছন্দ করি সেই প্রথম দিন থেকেই। ওকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে ওর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে, যে ভালো লাগাটা আমি কখনোই আসলে এক্সপ্লেন করতে পারবো না, আসলে কোনোভাবেই এক্সপ্লেন করা সম্ভব নয়। সুরাইয়ার সঙ্গে আমি নিজের ওইখানে গেলাম। সন্ধ্যা তখন লেগে এসেছে। সন্ধ্যার দিকে ওরা দুজন ঘরের ভিতর বসে গল্প করছে। আমি নাস্তা বানিয়ে নিয়ে বিবি সাহেবের সঙ্গে ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর সুরাইয়া আমাকে বলল যে, তুহিন ভাই, এটা কি তুমি নিজেই বানিয়ে নিয়ে এসেছো? আমি বললাম, হ্যাঁ, এখানের কাজ মোটামুটি আমিই করি, বিবি সাহেবও করেন, উনিও করেছেন। তখন সে বলল, তুহিন ভাই, তুমি কোনটা বানিয়েছো? জিনাদের হাতের খাবার ভালো লাগে না, তুমি কি বানিয়েছো সেটা দেখি। আমি বললাম, আমিও কিন্তু তোমাদের এখানে আছি প্রায় 10 বছর ধরে, সেহেতু আমিও কিন্তু জিনাদের মতোই হয়ে গিয়েছি। আমি কিন্তু এখন আর মানুষ নেই, বলতে পারো মানুষের দেহটা আর মস্তিষ্কটা, তাছাড়া আত্মা সমস্ত কিছুই কিন্তু তোমাদের মতো। ও হাসি খুশি করে আমার সঙ্গে কথা বলতে লাগলো। এক পর্যায়ে আমি সুরাইয়ার হাতে চায়ের কাপটা দিলাম। ওর সঙ্গে সঙ্গেই তুই আর গায়ের উপর ফেলে দিয়ে ওর কাপড়টা নষ্ট করে দিল। ওইটা দিয়ে বোধহয় ওর আরো ক্ষতি হয়ে গেল, কারণ আমি নিজে থেকে ওর হাত ধরে ওর কাপড়টা ঠিক করে দিচ্ছিলাম। ও তখন আমাকে ধাক্কা দিয়ে বলল, ওটাও ঠিক করে নিবে, তুমি হচ্ছ কিসের জন্য? আমি বললাম, না না, তেমন কিছু না, আমি জানি এগুলোতে ও খুবই হিংসা করছে ওর বান্ধবীকে। তখন ও নিজে থেকেই করলো এবং সুরাইয়ার একটা জামা সে ড্রেস চেঞ্জ করে আসলো। তাকে ওই ড্রেসে দেখতে খুব সুন্দর লাগছিল। মূলত হচ্ছে গিয়ে রুফিনা বেশ সুন্দরী একটা মেয়ে, এমনকি সুরাইয়ার কাছাকাছি সুন্দরী, শুধু পার্থক্য এতটুকু যে রুফিনা একটু গরিব আর ও হচ্ছে বড়লোক ঘরের মেয়ে। আমি রুফিনার সঙ্গে একটু বেশি মেলামেশা করতে লাগলাম, গল্পগুজব, হাসি ঠাট্টা, এটা সুরাইয়ার জন্যই। সুরাইয়াকে তো প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম, ওকে একটু হিংসা করাতে, যে ও যাতে হিংসাত্মক হয়ে আমাকেই ওর ওই কথাগুলো বলে ফেলে। এর মাঝখানে আমি একটা জিনিস ভুলেই গিয়েছিলাম, যে সুরাইয়া একটা বড় জিনের মেয়ে, একটা বড়লোক ঘরের জিনের মেয়ে। আমি চাইলে ওর সঙ্গে এরকম কিছু করতে পারি না, বা ওর বাবা একজন জিন সর্দারের কাছাকাছি লোক এবং একজন মুনিব, আমি কি চাইলে ওকে প্রেমের প্রস্তাব দিতে পারি? এটা আমি ভুলে গিয়েছিলাম। রুফিয়া এসে প্রায় 2 দিন থাকলো। এই 2 দিনের মধ্যে এরকম অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা এবং কাহিনী ঘটেছে, যা কিনা সুরাইয়াকে আমি বারবার দেখিয়ে মূলত ওকে উত্তক্ত করতে চাচ্ছিলাম, যাতে করে একটু গরম হয়ে আমার উপর তেজ দেখায়। খেতে যখন বসলাম, আমি রুফিয়ার প্লেটে খাবার তুলে দিচ্ছিলাম। সুরাইয়া তখন বললো, ও কি নিজে নিয়ে খেতে পারে না? মানে ওর মধ্যে একটা হিংসা এমনভাবে জেঁকে বসেছিল যে আমি কেন সবকিছু করছি। সবকিছুর হাত তো তখন হয়ে গেল যখন বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রুফিয়া হঠাৎ করে পড়ে যেতে গেল। আমি তখন তাকে ধরে ফেললাম,
তার হাত এবং কোমর আমার হাতে, কারণ ওইভাবে না ধরলে তাকে আমি ধরতে পারতাম না। রুফিয়াও হয়তো মনে মনে আমাকে পছন্দ করে বা ওরকম কোনো কিছু, বা আমি জানি না, কিন্তু রুফিয়া আমার আশেপাশে থাকলে ও সবসময় আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো বা আমাকে করার চেষ্টা করতো। 3-4 দিন পার হয়ে গেল মাঝখানে। সুরাইয়া বেশ হিংসাত্মক মন নিয়ে আমার দিকে তাকাতো আর বলতো, যাও তোমার রুফিয়ার কাছে যাও, আমার কাছে কেন এসেছো? আমি তখন বললাম, আরে না না, এরকম কোনো কিছু না, ও তো আমাদের মেহমান, তাই না? এই জন্য ওটা একটু বেশি। ও তখন রাগ করে এখান থেকে চলে যাচ্ছিল। আমি তখন পেছন থেকে খপ করে সুরাইয়ার হাতটা ধরে বসলাম, ধরে বললাম কি যে, আচ্ছা এই পরি মেয়েটা এত রাগ করে কিসের জন্য? পাগল একটা পরি মেয়ে, ও তো মেহমান, তাই না? তখন ও আমার বুকে ধাক্কা দিয়ে বলল, যাও তুমি ওর কাছেই যাও, আমার কাছে কেন এসেছো তুমি? একটু কান্নাই করে ফেললো, চোখ দিয়ে যে পানি পড়ছে সেটা বোঝা যাচ্ছে। আমি তখন ছুটে ওর পেছন পেছন গেলাম। পেছনে গিয়ে ওর ঘরটা পুরো অন্ধকার, বাইরে জ্যোৎস্নার আলো এবং সেই আলোতে হালকা আলো ঘরের ভিতরটা ঢুকেছে। আমি তখন আচমকা ওকে ধরতে গিয়ে ওর কাছাকাছি চলে গেলাম, মানে হোঁচট খেয়ে ওর গায়ের উপরই পড়ে যেতে গেলাম। ওর কোমর ধরে, ওর হাত ধরে তখন আমরা খুব কাছাকাছি। আমি তখন ওকে বললাম, মানে অনেকক্ষণ আগে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম, ও আমার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করেই আমি বললাম, সরি, ভুল হয়েছে, আসলে রাগ করো না, আমি এরকমটা ইচ্ছে করে করিনি। ও তখন বললো, না ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, আমার ভালো লাগছে না কিছু। আমি বললাম, না সুরাইয়া, তোমার কি হয়েছে সেটা বলো। তারপর ওই সময় রুফিয়া ওইখানে আসলো, এসে আমাকে দেখে বলল, তুহিন ভাই একটু ওইদিকে যাবো আমার সঙ্গে, বাগানটায় ঘুরে আসি। আমি বললাম ধমক দিয়ে, তুমি একা যেতে পারো না? আমাকে কেন যেতে হবে, যাও, আমি কাজ করছি। এই কথা বলার পর ও তখন ওইখান থেকে চলে গেল। আর আমি দেখলাম সুরাইয়ার মুখে হাসি ফুটেছে। তার মানে 100% গ্যারান্টি সহকারে বোঝা যাচ্ছে যে সুরাইয়া আমাকে ভালোবেসে ফেলেছে। এবং সত্যি কথা, আমি ভাবতেও পারিনি যে ওইদিনকে সুরাইয়া এরকম একটা কাণ্ড ঘটাবে। তারপর রুফিয়ার সামনেই, রুফিয়া মূলত বারান্দায় দাঁড়িয়েছিল, রুফিয়া সেটা দেখেছে। ও আচমকা আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো এবং সেটা রুফিয়াকে দেখিয়ে করছিল। তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, তুহিন, আমি জানি না এটা ঠিক কিনা, তবে সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেই প্রথম দিন যখন দেখেছিলাম তখন ভয় পেয়েছিলাম, দ্বিতীয় দিন লজ্জা পেয়েছিলাম, আর তৃতীয় দিন তোমাকে ভালোবেসেছিলাম। তোমার কথা আমার মাথায় সবসময় ঘুরপাক খেত। তুমি আমাকে জিজ্ঞেস করো না যে আমি আব্বা হুজুরকে এমন কিছু বললাম না কিসের জন্য। আসলে তোমার মতো এরকম সুন্দর, নেককার এবং ভালো ছেলে এর আগে আমি কমই দেখেছি। কোনো জিনকেই আমার পছন্দ হয় না। তোমাকে আমার মনে ধরেছে প্রথম দিন থেকেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি একটু একটু করে। যখন রুফিয়া তোমার আশেপাশে থাকতো বা ওকে তুমি যখন বেশি সময় দিতে, আমার খুব হিংসে হতো। যেদিন তুমি ওদের বাড়িতে গেলে সেদিনকেই তো আমার হিংসে হচ্ছিল। তখন তোমাকে আমি পছন্দ করে ফেলেছি অলরেডি। তোমার কথা শোনার পর যখন শুনলাম যে তুমি এখানে সাজা খেটে এসেছো, এবং তাও বিনা দোষে, যেটা কিনা তুমি করোইনি, ইচ্ছে করে করনি, বরঞ্চ ওই জিন বাচ্চা ছেলেটার দোষ ছিল। তুমি এখানে এসে এমন একটা ত্যাগ স্বীকার করেছো আর নিজেকেও দোষ দিচ্ছ, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সব কথা বলতে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এই কথা তোমাকে অনেক আগেই বলতাম, তবে রুফিয়া আমাকে এগুলো বলার জন্য বাধ্য করেছে। ভেবেছিলাম আরও খানিকটা তোমার সঙ্গে এরকম সময় কাটাবো। প্রেমের শুরুর আগের এই মুহূর্তটুকু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি যদি অন্য কারোরই হয়ে যাও তাহলে এই গুরুত্ব দিয়ে তো লাভ নেই। আমি তখন বললাম, সুরাইয়া, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমি আমার নিজের করে পাওয়ার জন্য একটা কাজ করেছি। সেটা হচ্ছে রুফিয়াকে আমি যুক্তি দিয়ে একটু উল্টাপাল্টা বুঝিয়েছি। মানে রুফিয়াকে এখানে এসেছে আমার জন্যই, মানে আমিও কাশতে বলেছিলাম যাতে করে তোমাকে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি বুঝতে পারি। রুফিয়া তখন বারান্দা থেকে বেরিয়ে আসলো, এসে বলল যে, কি ব্যাপার বান্ধবী, তুই ওকে ভালোবাসিস কিনা সেটা আমাকেও তুই বললি না, বললি আরে ধুর এরকম কোনো কিছু না, কিন্তু দেখ আমরা দুজনে মিলে কিন্তু ঠিকই বের করে ফেললাম। তা এরকম ভালোবাসাবাসি কতদিন ধরে চলছে তাদের মাঝখানে? তখন ও সুরাইয়া রুফিয়াকে ধরে বলল, তোরে তো আমি আজকে খাইছি এখানে এসে। তারপর আমি ওকে টেনে ধরে বললাম, থাক, ও আমাকে হেল্প করেছে, বাদ দাও। ওইদিনকে রুফিয়া এখান থেকে চলে গেল, বললো, বান্ধবী আমি যাই, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। আমি এই কারণে মূলত এসেছিলাম। রাত্রেবেলা আমি ওর ঘরে, ওকে জানলার কাছে, ও আমার কোলের ভিতরে বসে আছে, আমার হাত ধরে বসে বলল, আমার এই অনুভূতিটা আমার মধ্যে অনেক বছর ধরেই লালন করেছিলাম, কিন্তু তোমার মতো এরকম একটা ভালো ছেলেকে আমি
প্রেমিক হিসেবে পাবো কখনো ভাবতেই পারিনি। আমি সত্যি তোমাকে ভীষণ রকমের ভালোবাসি, ভীষণ রকমের পছন্দ করি। এটা আমার জীবনের সবথেকে বড় অধ্যায়। আমি এবং সুরাইয়া, আমাদের প্রেমের গল্প শুরু হলো। প্রতিদিন রাতের বেলা, মানে যখন সকালে ঘুমিয়ে পড়তো বা ইয়ে করতো, তখন আমি সুরাইয়ার সঙ্গে গিয়ে গল্প করতাম। সুরাইয়া আমার কোলের উপর মাথা রেখে শুয়ে থাকতো। আমি পেছনে বসে ওকে সামনে বসিয়ে জড়িয়ে ধরতাম। আমি ওকে আদর করতাম। এরকম করে আমার সময় কাটতে লাগলো বেশ ভালো, খুব ভালো সময় কাটছিল। আর সবথেকে বড় কথা, আমার মনের মাঝখানে সবসময় একটা জিনিসই ঘুরপাক খেত। সেটা আমি সুরাইয়াকে বললাম। একদিন বাগানের একটা গাছের নিচে বসে আছি, তখন তপ্ত দুপুর, চারিদিকে সমস্ত জিনেরা ঘুমাচ্ছে, কেউ জেগে নেই। আমি এবং সুরাইয়া সেখানে আড়ালে বসে আছি। সুরাইয়া আমার কোলের ভিতরে বসে আছে। ও সবসময় আমাকে বলতো, আমি তোমার কোলের ভিতরে বসে থাকতে সব থেকে বেশি আনন্দ অনুভব করি। তারপর আমি ওকে বললাম, দেখো সুরাইয়া, তোমার বাবা আমার মনিব। আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা, তার মেয়েকে এরকমভাবে ভালোবাসা। আমি আসলে ইচ্ছে করে ভালোবাসিনি, এটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। আমি তোমাকে ভালোবাসতে চাইনি। ভালোবাসা কোনো ইচ্ছে করে করার জিনিস না, এটা হঠাৎ করেই হয়ে যায়, এবং সেটা আমার হয়েছে তোমার প্রতি। আমি জানি না এটা কীভাবে হলো, কিন্তু তোমার বাবাকে নিয়ে আমার খুব ভয় হয়। তিনি যদি জেনে যান, তখন ও বলল, জেনে গেলে যাবে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর তোমার মতো ভালো ছেলে বাবা কোথায় খুঁজে পাবে? মূলত বাবা তোমাকে অনেক বেশি পছন্দ করে। আমি বললাম, পছন্দ করে, আর এরকম ভাবে একটা মানুষের সঙ্গে জেলে ফেরত কয়েদির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া দুটো এক জিনিস না। তখন সুরাইয়া বলল, তুমি তো কোনো অপরাধ করনি, ওইটা তোমার শাস্তি জিনের সর্দার এমনিতেই দিয়েছে। আর তাছাড়া তোমার শাস্তির মেয়াদ 1 বছর আছে, তারপর তো তুমি মুক্ত হয়ে যাবা। তারপর তুমি আমার সঙ্গেই থেকো, ঠিক আছে? তুমি বলেছিলে না তুমি এখানে আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসবে, বা এখানে কাউকে বিয়ে করবে, সেটা আমাকেই তুমি করো, আমি বাবাকে মানাবো, তুমি চিন্তা করো না। আর তুমি বলেছিলে না তুমি বাড়িতে যাবে, তোমার মাকে দেখবে, মায়ের সঙ্গে কথা বলে আসবে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, চলো। আমি বললাম, সত্যি তুমি নিয়ে যাবে? ও বললো, হ্যাঁ, আজকে রাতেই আমি তোমাকে নিয়ে যাব সেখানে, চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি গিয়ে। আমি তো ঘুমাইনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ও আমাকে সঙ্গে করে ওর রুমে নিয়ে গেল। ওকে ঘুম না পাড়িয়ে আমি আসতে পারতাম না। আমি ওকে আমার বুকের ভিতরে শুইয়ে ঘুম পাড়ালাম। ঘুম পাড়ানোর কিছুক্ষণ পর আমি যখন রুম থেকে বের হব, তখন দেখি মনিব ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে এবং ওর রুমের দিকেই আসছে। মনিব ঘুম থেকে উঠেছে, কিন্তু এখানে কেন? আমি দেখে বুক ধরফর করতে লাগলো। তখন সে বলল, তুহিন, তুমি এখানে? সুরাইয়াকে একটু ডাক দাও তো, ওর মামারা এসেছে। আমি বললাম, এখনও তো ঠিকঠাক মতো সকালও হয়নি। ও তখন বললো, এসেছে, এখন কি করব? মূলত হচ্ছে গিয়ে তুমি ডাক দাও ওকে। আমি বললাম, থাক, ও মাত্রই ঘুমিয়েছে, এতক্ষণ জেগেই ছিল। তখন মনিব বলল, কেন মাত্র ঘুমালো কেন? আমি বললাম, ওর শরীরটা একটু খারাপ, আমাকে ডেকেছিল, বিবিজান ভেতরেই আছেন। তখন উনি বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছে ঘুমাক। তারপর উনি চলে গেল। যে কোনোভাবে এই ভাড়াটা কাটিয়ে দিলাম, একটু হাফ ছেড়ে বাঁচলাম। তারপর সেখান থেকে চলে গেলাম হচ্ছে কি নিজের কক্ষে। আমার কাছে সত্যি কেমন উইয়ার্ড লাগছিল, যদি কোনোভাবে উনি জানতে পারে তাহলে কি হবে, এটা ভেবে আমার খুব অদ্ভুত লাগছিল। আমি বসে বসে সেগুলো ভাবতে লাগলাম। সময় আর বেশি নেই। মামারা কেন এসেছে সেটা জানতে পেরেছি। মামারা এসেছে ওকে দেখতে। মূলত ওর মামাতো ভাই আছে, তার সঙ্গে ওর বিয়ে কথাবার্তা চলছে। অনেক আগে থেকেই পছন্দ করত, কিন্তু এই কথাটা যখন সুরাইয়া জানতে পারবে তখন কি হবে, আমাদের ভালোবাসার কি হবে, সেটাই জন্য আমি বুঝতে পারছিলাম না। সেদিন আমি মূল ভবনে গিয়ে সকলকে আপ্যায়ন করলাম। সকলে আমাকে বেশ পছন্দ করে। এখানে আছি প্রায় 1.5 বছরের উপরে। সকলে আমার কাজের প্রতি এবং আমার বুদ্ধির প্রতি সন্তুষ্ট, কিন্তু এরা যারা এসেছে তাদের দেখে আমার বিন্দু পরিমাণ ভালো লাগছে না। সুরাইয়াকে সাজিয়ে নিচে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে সুরাইয়া হয়তো তখন পর্যন্ত সেটা জানে না। তখন আমি সেখানে এক কোনায় বসে আছি। ওই মুহূর্তে আমাকে বলল, তুই এক কাজ কর, ওইখানে গিয়ে সুরাইয়াকে ডেকে নিয়ে তাড়াতাড়ি যা, সকলে বসে আছে। যদিও এরা আত্মীয়, নতুন কেউ না, তবুও এরকমটা যে হবে সেটা আমি ভাবতে পারিনি। আমি দোতলার কামরায় গেলাম, গিয়ে সুরাইয়াকে ডাক দিলাম, বললাম, চলো, পাত্রপক্ষ তোমাকে ডাকছে। সুরাইয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি সেখানে যাব না। আমি বাবাকে বলবো যে আমি তোমাকে পছন্দ করি, কারণ আমি কোনোভাবেই তোমাকে হারাতে পারবো না, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতেও পারবো না। আমি বললাম, দেখো, আমি তোমাদের এখানকার সামান্য একজন কর্মচারী, আমি চাইলেই এইখান থেকে কোনোভাবেই যেতে পারবো না আমার সাজা শেষ হওয়ার আগে, আর আমি চাইলেই তোমাকে বিয়ে করতে পারবো না।
তুমি একজন রাজকন্যা বা আমার মনিবের সন্তান, সেই ক্ষেত্রে আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না, বা আমি এটা বলতেও পারবো না। ও তখন বলল, ঠিক আছে, তুমি যদি বলতে না পারো তাহলে আমি বলছি। তুমি এক কাজ করো, তুমি আমার বাবা এবং মাকে ডেকে নিয়ে আসো। আমি বললাম, আমি সেটাও করতে পারবো না, তুমি দয়া করে এরকমটা করো না। এতে করে মনিব আমাকে যা বিশ্বাস করে সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। তুমি কোনো কিছু একটা করো। ওই মুহূর্তে তখন আমার সঙ্গে কথা বলা বলি করছিল, সঙ্গে সঙ্গেই মনিব চলে আসে এবং তার মা একসঙ্গে চলে আসে। বলে, এত দেরি হচ্ছে কিসের জন্য? তখন আমাকে সুরাইয়া চিৎকার করে বলছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে পারবো না। এই কথা বলার পর মনিব বিষয়টা শুনে ফেলল। তখনই দরজা খুলে সুরাইয়া এবং মনিব দুজনে কাছাকাছি, মুখোমুখি। সে শুনে ফেলেছে। আমি তখন পেছন দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মনিব, আমি আমাকে মাফ করবেন, আমি এটা ইচ্ছা করে করিনি। সে তখন আমাকে একটা ধাক্কা দিল, বলল, তোকে বুঝি এই জন্য নিয়ে এসেছিলাম, তুই আমার এখানকার কাজের, এই জন্য আমি তোকে নিয়ে এসেছিলাম ওইখান থেকে ছাড়িয়ে। তুই আমার সঙ্গে ধোঁকা দিয়েছিস, আমাকে বিশ্বাসঘাতকতা করেছিস। তারপর আমাকে বলল, তুই এখান থেকে চলে যা, আমি তোকে আর দেখতে চাই না। তোর যে বাকি 6 মাসের সাজা আছে সেটা মওকুফ করে দিলাম, তুই এখনই মানুষের জগতে ফিরে যা। তুই আমার সঙ্গে ধোঁকা করেছিস, আমার মেয়ের সঙ্গে। ওই মুহূর্তে সঙ্গে সঙ্গেই সুরাইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, বাবা, আমি ওকে কোনোভাবে যেতে দিব না, আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গে থাকবো এবং কোনোভাবেই তুমি ওকে এখান থেকে বের করে দিতে পারবে না। ওই মুহূর্তে তখন সুরাইয়াকে 2জন দাসী এসে ধরে ফেলল আর আমাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। বের করে ঘাড় ধাক্কা দিয়ে মূল বাড়ির বাহিরে বের করে দেওয়া হলো। বলল, তুই আর এখানে জীবনে কোনোদিন আসবি না, আর তুই এখানে ছিলি, নিরাপদে ছিলি। এখান থেকে বের হওয়ার পর তুই বুঝতে পারবি তোর জীবনে কি পরিমাণ দুর্বিষহ দুঃখ দুর্দশা নেমে আসতে চলেছে। কারণ যাদের সন্তানকে তুই মেরেছিলি তারা তোকে ছেড়ে দিবে না। এখান থেকে চলে যাওয়ার পর তারা তোকে এমনভাবে কষ্ট দিবে, এমনভাবে দুঃখ দিবে যে তুই সেটাকে কখনো সহ্য করতে পারবি না, আর কোনোদিন তুই সুরাইয়ার সঙ্গে দেখা করতে পারবি না। আমি ওই অবস্থায় সেখান থেকে কান্না করতে থাকি। তারপর ওইখান থেকে বের হওয়ার পর 2জন জিন আমাকে ধরে নিয়ে আমাকে রাস্তার মধ্যে বেশ মারধর করে এবং তারপর সেখান থেকে অনেকটা পথ পেরোনোর পর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি আমাদের বাড়ির পেছনের যে ডোবা আছে সেই ডোবার উপরে খালের কাছে পড়ে আছি, গায়ে কাদা মাখা। সম্ভবত এখানেই ফেলে রেখে গিয়েছে আমাকে। রাতের বেলা আমি এখানে পড়েছিলাম। একজন আমাকে দেখে সঙ্গে সঙ্গে তুলল এবং দেখে বলল, বাবা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না, কোত্থেকে এসেছো তুমি, তোমার বাড়ি কোথায়? এ কথা বলতে আমি তাকে চিনতে পারলাম, কারণ তিনি আমাদের আলিম কাকা। আমি আলিম কাকাকে বললাম, আলিম কাকা, আমি তুহিন। এই কথা বলার পর সে বলল, কোন তুহিন? আমার আব্বার নাম বললাম। বলার পর ফেস কাটিং এসে শুরুতে চিনতে পারে নাই, এখন তো আমি যুবক হয়ে গেছি, এখন চেনার কথাও না তার। তখন আমার আব্বা এবং মাকে ডাক দেওয়া হলো। সকলে আমাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল। আমাকে ওইখান থেকে তুলে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তারপর আমাকে জিজ্ঞেস করলো, তোর সঙ্গে কি হয়েছিল আর তুই কোথায় ছিলি? এত বছর পর কোত্থেকে তুই আসলি? আমি তখন বললাম, মা, একটু শান্ত হও, আমাকে একটু শান্ত হতে দাও, আমি সমস্ত কিছু বলছি। প্রায় দীর্ঘ 12 বছর পর আমি সেখান থেকে আসলাম। সেখান থেকে আসার পর কেউ আমাকে চিনতে পারছিল না। আমার দাড়ি গোঁফ গজিয়েছে, আমি অনেক বড় হয়েছি, পাশাপাশি চেহারা পাল্টে গিয়েছে, কিন্তু ছোটবেলার সব কথাই আমার মনে আছে। আমি আমার মাকে বললাম, মা, আমি ওইখান থেকে এসেছি, কারণ হচ্ছে আমি বলছি সমস্ত কিছু। এগুলো বলতে বলতে আমি অচেতন হয়ে পড়লাম। আমার আর জ্ঞান ছিল না। বেশ খানিক্ষণ পর জ্ঞান ফিরল। ততক্ষণ আমাকে গোসল টোসল করিয়ে পরিষ্কার কাপড় পরানো হয়েছে। আমার গায়ে যে কাপড় ছিল সেটা জিনেদের দেশের কাপড়, এরকম কাপড় এখানে কোথাও পাওয়া যায় না। ওইখান থেকে যখন আমার জ্ঞান ফিরল, সকলে আমাকে ঘিরে বসে আছে, কি হয়েছে সেটা শোনার জন্য বা জানার জন্য। আমি সকলকে একে একে সেই সমস্ত ঘটনা বলতে লাগলাম। প্রায় 2 ঘন্টা ধরে সেই ঘটনা সকলকে শোনালাম। আমার আশেপাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই এসেছিল আমার সাথে কি হয়েছিল, কোত্থেকে আসলাম সেটা শোনার জন্য। সকলে যখন শুনলো বিষয়টা, তবে আমি ওই কথাটা বলিনি যে আমি সুরাইয়াকে ভালোবাসি বা ওইখানে ছিলাম এবং তারা আমাকে ওইখান থেকে বের করে দিয়েছে। আমি শুধুমাত্র ওই ঘটনাটাই বলেছি এবং কারাগার থেকে ছুটে এখানে এসেছি সোজা। জিনেরা আমাকে দিয়ে গিয়েছে। বাড়িতে আসার পর সকলে যখন এই কথা শুনলো, সকলে আমাকে আমার প্রতি বেশ সহানুভূতি দেখালো, পাশাপাশি সকলে বেশ অন্যরকমভাবে আমার সঙ্গে ট্রিট করতে লাগলো। আমি জিনের দেশ থেকে ঘুরে এসেছি এবং সকলে আমাকে সুপ্রিয়ার ভাবতে লাগলো। তখন আমার বয়স 22-23 বছর। আমার আম্মা অনেকদিন পর আমাকে খুঁজে পেয়ে বেশ আনন্দিত, বেশ খুশি। 4-5 দিন আমি শুধুমাত্র সুরাইয়ার ওই কথা মনে করে, তার কথা চিন্তা করেই কাটিয়ে দিলাম। ঠিকমতো খাবার খেতাম না, শুধুমাত্র ওর কথা মনে হতো।
দীর্ঘ 1 বছর তার সঙ্গে প্রেম করেছি। ওর স্পর্শ, ওর কাছে লেগে থাকা, ওর ভালোবাসা সমস্ত কিছু আমার সঙ্গে লেগে আছে এবং লেগে থাকে। এটা আমি খুব করে উপলব্ধি করতে পারি। আমি বেশ ভালো মতোই জানি যে সুরাইয়া আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। প্রায় দেখতে দেখতে মাসখানিক সময় কেটে গেল। এই মাসখানিক আমার সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটেনি বা তেমন কোনো সমস্যা আমার মধ্যে হয়নি। আমি ভালোই ছিলাম। সুরাইয়াকে শুধুমাত্র মিস করতাম, কিন্তু ওর কাছে যাওয়ার মতো কোনো পরিবেশ আমার ছিল না। 1 মাস পর থেকেই আমার সঙ্গে ঘটতে শুরু করলো অদ্ভুত সব ঘটনা, যেই ঘটনা আমাকে অন্যরকম ভাবে, আমি কিভাবে সেটাকে বোঝাবো। সাপোজ আমি ঘরে শুয়ে আছি, এক কথা বলতে গেলে সেই জিনের দল যাদেরকে কিনা আমি মেরেছিলাম, যে যাদের ছেলে, তারা আমার পিছু লেগে গেল। ওরা আগে থেকেই পিছু লাগতো সেটা জানা ছিল আমার। আমি ওইখান থেকে আসার পর ওরা জানতে পারেনি যে আমি ছাড়া পেয়েছি। আসার পর একদিন আমি শুয়ে আছি আমাদের ঘরের বারান্দায়, আমি যে রুমে ঘুমাই। ঘুম থেকে উঠে দেখি আমি বড় একটা গাছের মগডালের উপর শুয়ে আছি। আমি উঠে পড়ে যেতে গিয়ে ডালটা ধরে ফেলি। তারপর অনেকে আমাকে সেখান থেকে ধরে নামায়। এমন গাছের উপর বসে আছি যে ওইখানে স্বাভাবিক কোনো মানুষের উঠা বা ওইখানে বসা কোনোভাবে সম্ভব না, কখনোই সম্ভব না। লোকজন তখন বুঝতে পারলো আমার সাথে নিশ্চয়ই জিনের আছর আছে এবং জিনের ক্ষমতা আছে। আমি ওইখানে গিয়ে ঘুমিয়ে আছি। আমার সঙ্গে ঘটতে সেসব উদ্ভুত ঘটনা, কিন্তু লোকজন বিশ্বাস করতে শুরু করলো যে না, এটা অলৌকিক বাস্তব ঘটনা। তারপর ওইরকম অবস্থায় ওইখান থেকে তো ওই দিন ওই ঘটনা ঘটলো। এর পরের দিন রাত্রেবেলা আমার ঘরের ছাদের উপরে কেউ একজন, ওই টিনের চালার উপরে কেউ একজন দৌড়াদৌড়ি করতো, লাফালাফি করতো, ঝাপাঝাপি করতো, এবং এরকম করে কয়েক দিন যাবৎ, প্রায় কয়েক সপ্তাহ যাবৎ একটানা ঘটনাগুলো ঘটতে লাগলো। আমি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসলে ব্যাগ ফুটো হয়ে সেটা অটোমেটিক বলে পড়ে যেত। আমাকে কেউ থাপ্পড় মারতো। একদিন মসজিদের হুজুরের কাছে গেলাম, তো হুজুর আমাকে একটা পীর সাহেবের ঠিকানা দিলেন, বললেন ওইখানে যাও, যাওয়ার পর তোমার ওইখানের এই সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। এমনিতে আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, তার মধ্যে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে সেটার দুঃখ কষ্টের পরিমাপ আরও বেশি। আমি তখন ওই অবস্থায় সেই কবিরাজের কাছে যাই। যার পর তিনি আমাকে বলে যে তুই যেটা করেছিলি ওইটার জন্য ওরা প্রতিশোধ নিচ্ছে। ওদের মধ্যে থেকে একজনকে হাজির করা হয়। ওরা মূলত ওই বাচ্চা জিনটার ভাই। বাচ্চা জিনটা মারা গিয়েছিল ওই অবস্থায়। তো ওরা তখন আমাকে জানায় যে তোকে কখনোই আমরা ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। তুই যতদিন বেঁচে থাকবি তোর 14 গোষ্ঠীর সকলকে আমরা উত্ত্যক্ত করব। ওই মুহূর্তে সেই কবিরাজ বলে, উত্ত্যক্ত করা কাকে বলে তোদেরকে দেখাচ্ছি আমি। ওই কবিরাজ তখন তাদেরকে কষ্ট দেয় এবং বলে যদি ওদেরকে ছেড়ে না যা সেখান থেকে, তাহলে তোদের কপালে দুঃখ আছে। এমন শাস্তি দিব তোদের যে তোরা কোনোভাবেই বাপ করে এখান থেকে পালাতে হবে তোদের। যাই হোক, ওই অবস্থায় ওই 4 জন জিনকে উনি ওইখানে আটক করে তাদেরকে সাথে জবানবন্দি নিয়ে যে তুই এদেরকে ক্ষতি করবি কিনা, যদি ক্ষতি করিস তাহলে তোর খবর আছে। তখন ও বললো কি যে আমাদেরকে আটক করে কি হবে, আমরা তো বাচ্চা জিন, সেই জন্য আমাদেরকে ধরতে পেরেছেন। আমাদের থেকে বড় বড় যেসব জিন আছে সকলেই ওর প্রতি খেপা, ওকে কেউই ভালো মতো সুস্থ মতো বাঁচতে দিবে না। তারপর ওই 4টা জিনকে মুসলেখা নিয়ে তাকে ছেড়ে দেয় এবং আমাকে একটা তাবিজ পরিয়ে দেয়। বলে কি যে এই তাবিজটা সঙ্গে রাখবি। তো তাবিজ যখন সঙ্গে থাকতো ওই বাচ্চা জিনগুলো কোনো ক্ষতি করতে পারতো না, কিন্তু ওর থেকে বড় যেসব জিন ছিল, ওদের গার্ডিয়ান যারা ছিল, ওরা আবার আমাকে ভয় দেখাতো। মাঝে মধ্যে সমস্যা হতো। রাত্রে এক জায়গায় ঘুমালে আমাকে আরেক জায়গা নিয়ে রেখে আসতো। একে তো সুরাইয়ার এই প্রেমের কাহিনী, প্রেমের এত পরিমাণ দুঃখ দুর্দশার ইতিহাস, ততদিনও সুরাইয়ার কি অবস্থা আমি জানি না, তার বিয়ে হয়েছে কিনা তাও আমি বলতে পারবো না। এর মাঝখানে এরকম করতে করতে প্রায় বছরখানিক সময় কেটে যায়। তো আমার আম্মা আমাকে বলে যে তুই আসছিস যেহেতু, বিয়ে শাদী কিছু কর, তুই তো আমার একটা মাত্র ছোট সন্তান, বড়টা তো ঢাকায় গিয়ে ভুলে গেছে। আমরা অনেক খুঁজছি তোকে, আশেপাশের গ্রামে বহু জায়গায় খুঁজছি, অনেক জায়গায় শহরে গিয়ে লিফলেট দিছি, কিন্তু কোথাও পাওয়া যায় না তোরে। টিভিতে বিজ্ঞাপন পর্যন্ত দিছি, তুই আমার কলিজার ধন ছিলি। তো আমি আম্মাকে বললাম, আম্মা তুমি এখন আমাকে এসব প্রেশার দিও না বিয়ে শাদীর। আম্মা বলে কিছু তাহলে বিয়ে করতে হবে না তোর? আমি বললাম, আম্মা না, তুমি এসব প্রেশার দিও না আমাকে, তুমি দয়া করে আমাকে আমার মতো করে থাকতে দাও। তো আম্মা বললো তাইলে তুই বিয়ে করবি না? তো আম্মাকে বললাম যে না, আমি করবো না, আমি অপেক্ষা করতে থাকবো সুরাইয়ার জন্য, সুরাইয়া আসুক। সুরাইয়ার ব্যাপারটা বাড়ির অনেকেই তখনও জানতো না, অনেক বিষয় ছিল। আজকে থেকে মনে হয় 10 বছর আগের ঘটনা, 16 সালের ঘটনা এটা। তো ওই দিন হচ্ছে গিয়ে আমি মাঠ থেকে বাড়িতে ফিরতেছিলাম। আমি তার পড়াশোনা জানতাম না, পড়াশোনা করতেও পারি নাই। আমি মাঠে কাজ করি আব্বার সঙ্গে। তো মাঠ থেকে সন্ধ্যার দিকে জোয়াল নিয়ে বাড়িতে ফিরতেছিলাম। তো আমার যে 2টো বলদ ছিল, বলদ 2টা দৌড়াচ্ছিল, কিছু একটা দেখছে সম্ভবত, দেখে দৌড়াচ্ছে। হঠাৎ করেই আমার সামনে 2টা আলো এসে উপস্থিত হলো। ওর মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে সুরাইয়া,
আর তার পাশে আরও একটা জিন এবং ওর বান্ধবী, সেই বান্ধবীটা। তো এটা বলার পর তখন আমি তো প্রচণ্ড পরিমাণ কষ্টে আবেগে আপ্লুত হয়ে ওকে জড়িয়ে ধরতে গেলাম। তো ও তখন আমাকে বলল, থাক, আমার কাছে আসা লাগবে না, আমি এখন তোমার নেই, আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে জোর করে। আমি শুধু তোমাকে এতটুকু বলতে আসলাম, তুমি আমার কাছে দয়া করে আর আসতে চেয়েও না বা আমাকে ভালোবাসতে চেয়েও না কখনো। আমি আসলে চাই না যে তুমি আমাকে ইয়ে করে তুমি বসে থাকো, কারণ আমার বিয়ে হয়ে গিয়েছে এবং আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আমার বাবা মা সেটা মানেনি, নানানভাবে কষ্ট দিয়ে আমাকে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কষ্ট যে হয়নি তা না, তোমাকে আমি ভালোবাসতাম প্রচণ্ড পরিমাণে, আমি চাইনি বিয়ে করতে, কিন্তু আসলে এটা হয়ে গিয়েছে, এখন কিছু করার নেই, আমি আসলে কোনো কিছু করতে পারবো না। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আর সেই ভালোবাসার সাক্ষী আমার পেটে নিয়ে আমি তোমাকে এটা জানাতে এসেছি, এবং আমি চাই যে তুমি এটা সম্পর্কে ভুলে যাও বা আমাকে ভুলে যাও, আমাকে কখনো আর মনে করো না। ব্যাস এতটুকু বলার জন্য তোমার কাছে আমি এসেছি। তো আমি প্রচণ্ড পরিমাণ কান্না করতেছিলাম, বললাম তুমি যেও না আমাকে ছেড়ে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে ছেড়ে যেও না, আমি এখন পর্যন্ত ঠিকমতো খাবার খেতে পারি না তোমার জন্য। তো তখন বললো যে আমি তোমার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার উপর যে জিনের আছর আছে সেটা আমি ছাড়িয়ে দিতে পারি। আমি আব্বার কাছ থেকে এই শর্ত নিয়েই মূলত এখানে এসেছি, এবং আমি ঠিকমতো সংসার করবো সেই শর্ত নিয়ে আমি এসেছি। তো সেহেতু তোমার জীবন বাঁচাতে হলে আমাকে এটা করতেই হবে, তা না হলে আব্বাই তোমাকে মেরে ফেলবে, আর যে জিনের আছর আছে ওই আছর কোনোদিন যাবে না, তোমার 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাবে এই জিনেদের জ্বালায়। কারণ হচ্ছে আব্বার জিন, পাশাপাশি ওই পরিবারের জিন, অনেক জিন তোমার পিছনে আছে, কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক তোমাকে কিছু করতে পারবে না। সেটা আমি যেটা বলি সেটা শোনো, তুমি আমাকে ভুলে যাও, আর তুমি আমাদের সন্তানের কসম, আমাকে আর কোনোদিন মনে করবে না, আর আমি তোমার কাছে কখনো আসবো না। ওই কথা বলার পর আমি তো কান্নায় ভেঙে পড়লাম। ও ওই সময়টাতে প্রেগনেন্ট ছিল যখন ওর বিয়ের কথাবার্তা চলতেছিল, তো ওইটা আমাকে ও বলে নাই, ওইটা আমি জানতে পারি যখন ও চলে যায় ওই দিনকে, ওইটা বলে চলে যায় এখান থেকে, এবং আমাকে ওর কাছেও যাইতে দেয় না। আমি বললাম আমার সন্তানটাকে একবার ছুঁয়ে দেখতে দাও, বলে না। তারপরে ওইখান থেকে চলে যাওয়ার পরে ওর যে বান্ধবী ছিল, বান্ধবীটা তখন আমার কাছে আসে, আসার পর বলে কি যে তুহিন ভাই, আসলে বড়লোকদের বড়লোকি কারবার, সেটা ওকে না দেখলে বুঝতাম না আমি, ও আসলে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করছে। তারপর দ্বিতীয় কথা, তোমার কথা চিন্তা করেও ওর মামাতো ভাইকে বিয়ে করছে, আর ওই সন্তানটা তোমার, ওইটা ওর মামাতো ভাই জানে না। তো সত্যি কথা বলতে ও এক প্রকার তোমাকে বাঁচানোর জন্য এটা করছে। আর যাই হোক, তুমি কোনো কিছু চিন্তা করো না, তুমি আমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে তুমি ডাক দিও, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার সঙ্গে আছি, তুমি চিন্তা করো না। আর তোমাদের মিলানোর জন্য তো আমি ইয়ে করেছিলাম, আসলে এটা ঠিক হয়নি, এরকমটা যে হবে আমি কখনো ভাবতেও পারিনি। যাই হোক, তুমি কিছু মনে করো না, কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ডাক দিও, আমি সবসময় তোমার সাথে থাকবো। তারপর ওইখান থেকে চলে গেল। আর ওই দিনকের পর থেকে আমার উপরে জিনের যে আচর ছিল বা জিনের যে ইয়ে ছিল, ওইগুলো সব কেটে গেল, এবং সমস্ত কিছু কেটে যাওয়ার পর জিনের আর কোনো ক্ষতি করতো না আমাকে। সব কথা মিলিয়ে আর কি তার সাথে নেগোসিয়েট হয়েছে হয়তো ওই মনিবের সাথে। এরপরে আমার ওর সঙ্গে আর কোনো কথা হয়নি, আজ পর্যন্ত কোনো কথা হয় না। তবে আমি পরবর্তীতে ওকে আমি ভুলে গিয়েছি বলতে এক প্রকার জানতে পেরেছি যে ও এক প্রকার ধোঁকাও দিয়েছে আমাকে, কারণ ও আমাকে বিয়ে করতে চায়নি, ও আমার সন্তান পেটে নিয়েছে, কিংবা যাই হোক আমি ওর কথা মনে করতে চাই না। পরবর্তীতে ওর যে বান্ধবী ছিল ইনসিয়া, তো ওর সঙ্গে হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি ওকে বলি যে তুমি আমাকে বিয়ে করবে কি না, আমি আর কাউকে বিয়ে করতে পারবো না, আমি ওর প্রতি রাগ নেই আমার, তবে আমি চাই যে আমি তোমার সঙ্গে বিয়ে করে তোমাদের এখানে থাকবো, আমি এখানে আর থাকবো না, আমার বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন আমি এখানে থাকবো, তারপর আমি তোমার এখানে চিরদিনের জন্য চলে যাব। তো ওই ঘটনার পর আমি বিয়ে করেছি 2020 সালে, করোনার আগে ওকে বিয়ে করেছি। তারপর করোনার মধ্যে আমার বাবা মারা যায়, এরপর আমার মাকে নিয়ে আমি ঢাকায় আসি, বর্তমানে আমরা ঢাকায় থাকি। আর ও আমার সঙ্গে আসে দেখা করতে, আমার মা বিষয়টা জানে, তবে ওই যে সুরাইয়ার বিষয়টা জানে না, তবে ওর বিষয়টা জানে। তো ওকে নিয়ে আমি আছি, এখন খুব ভালো আছি। এর মাঝখানে 3 দিন আমাকে দেখতে এসেছিল ও, সুরাইয়া আমার সঙ্গে দেখা করতে এসেছিল। দেখা করতে এসে আমাকে আসলে কান্নাকাটি করতেছিল যে আসলে আমি ক্ষমা করে দাও আমাকে, আমি ইচ্ছা করে এটা করিনি। আর আমার সন্তানকে আমি 3 দিন দেখেছি আর কি, যে 3 দিন ও আমার কাছে নিয়ে এসেছিল। আসলে ওর মামাতো ভাই এখন পর্যন্ত বিষয়টা জানে না যে ওটা আমার সন্তান। ওদিনকেই ওর বিয়ে হয়েছে, যেদিনকে আমাকে ওখান থেকে বের করে দেয়। তারপরে
তো যা হওয়ার হয়েছে। আর ওর সঙ্গে আমি এখনও ভালোবাসি ওকে আমি, কিন্তু আমার যে বর্তমান স্ত্রী আছে, ওর যে বান্ধবী, ওকেও আমি ভালোবাসি, কিন্তু ওই যে প্রথম ভালোবাসার অনুভূতি, এটা আসলে কখনো মন থেকে যায় না। তো এই পর্যন্তই হচ্ছে কি আমার জীবন চলছে এখন। আমার মায়ের জন্য আমি এখানে আছি এখন। মাকে বলেছি অনেকবার জিনের জগতে যেতে, ওদের এখানে গিয়ে থাকতে, কিন্তু আসলে মা ওরকমভাবে রাজি হয় না। তারপরেও দেখি মা যতদিন আছে আমি মানুষের জগতে থাকবো, তারপর আমি এখান থেকে চলে যাব চিরদিনের জন্য ওর সঙ্গে, ওদের জগতে, যেখানে আমি সারা জীবন থেকেছি। প্রিয় দর্শক, আমাদের আজকের এই লম্বা ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনাটির মধ্যে বেশ কিছু মোড় ছিল। তার মধ্যে শুরুর দিকে ওকে এরকমভাবে তুলে নিয়ে যাওয়া, তারপর ওর এরকমভাবে ওইখানে বন্দি থাকা, ওই লোকটা, যে লোকটা কিনা ওকে তার কারাগার থেকে মুক্ত করেছিল, তার সঙ্গে ইয়ে করা, পরবর্তীতে অবশ্য ও ওই লোকটাকে কারাগার থেকে মুক্ত করেছিল, সেটা হয়তো ঘটনাতে বলা হয়নি। কিন্তু সত্যি কথা বলতে আসলে আমরা যে লোকের কাহিনীটা শুনলাম, উনি এখনও ঢাকাতেই থাকেন, ওনার স্ত্রী, উনি ওদের সাথেই থাকে, কিন্তু আসলে মানুষের জীবন, ভালোবাসা, দুঃখ, কষ্ট এরকমভাবে মানুষের মধ্যেই বিরাজ করে। সুরাইয়া চাইলেই কিন্তু ওকে বিয়ে করতে পারতো যেভাবেই হোক, কিন্তু সুরাইয়া সেটা করেনি যেভাবেই হোক, কারণ ওদের সন্তান এখন মানুষ হচ্ছে অন্য বাবার পরিচয়ে। কিন্তু এখন ওরা ভালো আছে, এটাই আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয়, যে ওরা ভালো আছে, ওরা ভালো থাকুক, ওরা আনন্দে থাকুক, এটাই আমার কামনা। সকলে ওদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমার শ্রোতা বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে যাবেন। ভিডিও দেখতে পারেন আপনারা, সমস্যা কি, কিন্তু লাইক কেন দিতে চান না এটা আপনারা বলেন, কমেন্ট কেন করতে চান না এটা আপনারা বলেন। আপনাদের জন্য যে এই যে দীর্ঘ 1 ঘন্টা 40-45 মিনিট হবে হয়তো ভিডিওটা, তার থেকে বেশি হতে পারে, একটানা আপনাদের জন্য রেকর্ড করতেছি। তো এই যে একটা কষ্ট আপনাদের জন্য আমি করি, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিতে পারেন। আপনাদের কিন্তু লাইক দিতে কোনো কষ্ট নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট নাই, পাশাপাশি একটা কমেন্ট করতে কোনো কষ্ট নেই, জাস্ট খালি একটা বাটন টিপ দিবেন। এতে করে আমরা কন্ট্রিবিউশন পাই, আমাদের আগ্রহ বাড়ে কাজের প্রতি, আপনাদের গল্প শোনানোর প্রতি আগ্রহ বাড়ে। আপনাদের জন্য এত কষ্ট করি, আপনারা এতটুকু করতে পারেন না আমাদের জন্য। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো দিয়ে আসতে পারেন। ফেসবুকে লিখে সার্চ করবেন RJ ইমরান লিখে, আমাদের ফেসবুক পেজটি চলে আসবে, আপনারা সেখানে আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখবেন। এতক্ষণ কন্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি আমাদের আজকের এই লম্বা ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সঙ্গে আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।